আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আগের সেশনটা এক্সপায়ার করছিল, সো এটা নিউ সেশনের মাধ্যমে আমরা আমাদের ম্যালেরিয়া ডিসকাশনটা আলোচনা করতেছিলাম। সেই ডিসকাশনে সিভিয়ার ম্যালেরিয়াতে এসে আমরা আটকাইছিলাম। হ্যাঁ, এখান থেকে পরবর্তী ডিসকাশনটা এখন কন্টিনিউ করতেছি। সো যেটা বলতেছিলাম যে ক্রাইটেরিয়া ফর সিভিয়ার ম্যালেরিয়া, এখন ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে কি কি হতে পারে? জেনারেল সিমটমস, প্রোস্ট্রেশন মানে কি, যেহেতু পেশেন্ট আমার এনেমিক, সো এনেমি ব্লাডের মধ্যে এনাফ ইয়ে নাই, হিমোগ্লোবিন নাই, সো পেশেন্টটা জেনারেল যে তার কাজকর্ম আছে, ইউজুয়াল হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, এগুলা করতে পারবে না। ইনএবিলিটি সিট, স্ট্যান্ড ওর ওয়াক উইথাউট রেজিস্ট্যান্স, এগুলা কিন্তু সে করতে পারবে না। সিএনএস অলরেডি আমরা বলছি, সিএনএস ফিচার্স কি কি হইতে পারে, কার্ডিয়াক সিমটমস কি কি হইতে পারে। এই পেশেন্ট যেহেতু হাইলি অ্যানেমিক, সো হাইপার ডাইনামিক সার্কুলেশন থেকে হাই আউটপুট কার্ডিয়াক ফেইলিয়ার, হার্ট ফেইলিয়ার, সেখান থেকে শকের মধ্যে চলে যাইতে পারে। এবং পালমোনারি ফিচার্স এর মধ্যে কি হইতে পারে, পালমোনারি ইডিমা হইতে পারে। র্যাপিডলি সার্কুলেশনে একটা রিস্ক ফ্যাক্টর পালমোনারি ইডিমা হয়, সেখান থেকে আবার পেশেন্ট এআরডিএস ডেভেলপ করতে পারে। এবং রেনালের মধ্যে এই হিমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে, অলরেডি আমরা বলছি যে এটা এখানে বহুত ইন্ট্রাভাস্কুলার এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হইতেছে কিন্তু। সো হিমোলাইসিস যখন হয়, আমাদের ব্লাডে যখন হিমোগ্লোবিন বাড়তে থাকে, এই হিমোগ্লোবিন থেকে কিন্তু আমার অক্সিডেটিভ কিছু ফ্রি রেডিক্যাল ক্রিয়েট হয়, যেগুলা আমার রেনাল সেলের মধ্যে গিয়ে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় দেয়। সো অক্সিডেটিভ স্ট্রেস যখন রেনাল সেলগুলো হ্যান্ডেল করতে না পারে, তখন কিন্তু আমার অ্যাকিউট কিডনি ইনজুরি, একেআই যেটাকে বলতেছি আমরা, সেটা ডেভেলপ করে। সো একেআই ডেভেলপ করলে আমরা যেগুলো আমরা পাবো, অলিগিউরিয়া, ফ্লাং পেইন, এই ফিচার্স গুলা কিন্তু আমাদের রেনাল সিস্টেম থেকে অ্যাপিয়ার করবে। নাও ল্যাবরেটরি ফাইন্ডিংস ইন কেস অফ সিভিয়ার ম্যালেরিয়া কি কি হইতে পারে? যে সিভিয়ার এনিমিয়া, এখানে যেহেতু হিমোলাইসিস হচ্ছে, বহুত ইন্টারভাস্কুলার এক্সট্রাভাস্কুলার, আমরা সিভিয়ার এনিমিয়া পাবো। এবং এই হিমোলাইসিসের জন্যই কিন্তু আমরা হাইপার বিলিরুবিনেমিয়া পাবো। ঠিক আছে, সো একই সাথে আমরা জন্ডিস পাইলাম, এনিমিয়া পাইলাম। এবং ব্লাডের মধ্যে যে আমার এত বেশি প্যারাসাইট লোড হচ্ছে, অলরেডি বলছি কিন্তু ফেলসিপারাম ম্যালেরিয়া আমার সব স্টেজের আরবিসি কে অ্যাটাক করার এবিলিটি রাখে। সো এবং আরবিসির এবং ক্যাপিলারির মধ্যে সে নিজেকে কিন্তু লুকায় রাখার এবিলিটি রাখে। সো যেটা বলতে চাইতেছি যে ব্লাডে তার সংখ্যাটা সবসময় হাই থাকে, এবং এত সংখ্যক প্যারাসাইট ব্লাড থেকে কন্টিনিউয়াসলি গ্লুকোজ খায়, মানে আপনার আমার গ্লুকোজকে শেষ করে দিচ্ছে। সো আমরা হাইপোগ্লাইসেমিক হয়ে যাব। এবং এই যে হাইপোগ্লাইসেমিক হয়ে গেলাম, তখন কিন্তু আমাদের এনারোবিক গ্লাইকোলাইসিস কন্ডিশনের মধ্যে এনার্জি ডিপ্লেটেড কন্ডিশন থেকে এনারোবিক গ্লাইকোলাইসিসে শিফট হয়, সেখান থেকে আমাদের অ্যাসিডোসিস কন্ডিশনটা আসে। দেন হাইপার ল্যাকটেটেমিয়া, অ্যাসিড এনারোবিক গ্লাইকোলাইসিস থেকেই তো এই জিনিসগুলো অ্যাপিয়ার করতেছে। একেআই অলরেডি বলে ফেলছি, এবং হাই ম্যালেরিয়া প্যারাসাইটিম এটাও বলে ফেলছি। এখানে আসে ডব্লিউএইচ একটা থ্রেশহোল্ড দিছে যে সিভিয়ার ম্যালেরিয়া ডায়াগনোসিস করার জন্য ব্লাডে অ্যাটলিস্ট 10%-এর বেশি আর বেশি থাকতে হবে। সো যাই হোক, এই সেগমেন্টটা না দেখলেই হবে, আমাদের ইউএসএমএল পার্সপেক্টিভে এটার এই জিনিসটা না জানলে চলবে। মানে এটা এটা মেনলি যাদের লাগবে, আমি এটা স্কিপ করতেছি না, এটা মেনলি যাদের লাগবে হচ্ছে ল্যাবরেটরিতে আমাদের প্যাথোলজিস্টরা এই জিনিসগুলো দেখে কিভাবে কত সংখ্যা কত বেশি হলে ডায়াগনোসিস করে, এই জিনিসগুলো এখানে বলছে। সো এটাই আগে যে ক্লিনিক্যাল ফিচার্স গুলা বললাম, এটা যে ডেভিডসনের যে ফিগারটা, আমাদের অর্গান সিস্টেম অনুযায়ী কি কি ক্লিনিক্যাল ফিচার আছে, যেখান থেকে নিউরোলজিক্যাল, সেখান থেকে রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, রেনাল, অ্যাবডোমিনাল, সাথে ব্লাডের মধ্যে প্যারাসাইটিমিয়া, এনিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, এবং অবশেষে ডিআইসি ডেভেলপ করতে পারে। অর্থাৎ সবগুলা কথা কিন্তু আমি বলে ফেলছি, আপনারা জাস্ট একটু র্যাপিড সাই ভিউ এই জিনিসটা দেখে নিতে পারেন। সো আমরা ক্লিনিক্যাল ফিচার্স পর্যন্ত পড়ে ফেলছি, সিভিয়ার ম্যালেরিয়া সেখানে ডিসকাশন করে ফেলছি। নাও আমরা কিন্তু ডায়াগনোসিসে চলে যাবো। হ্যাঁ, সো ডায়াগনোসিস জানতে হলে আমরা ফুল ডায়াগনস্টিক রাইট দেওয়ার আগে আগে জানি আমাদের অ্যাপ্রোচটা কি। অ্যাপ্রোচ বলতে, একটা পেশেন্ট আমি সাসপেক্ট করতেছি ম্যালেরিয়া নিয়ে আসছে, এন্ডেমিক রিজিয়ন থেকে আসছে, ইনকিউবেশন পিরিয়ড ম্যাচ করছে, ফ্লু লাইক সিমটমস আছে। এখন আমার আমার সন্দেহ হচ্ছে ম্যালেরিয়া, আমি কিভাবে আগাবো? সো এখানে আমার সেগমেন্ট কি কি হইতে পারে? অ্যাপ্রোচ, ফোকাস, ক্লিনিক্যাল ইভালুয়েশন। এই ক্লিনিক্যাল ইভালুয়েশনের মধ্যে কিন্তু অলরেডি বলে ফেলছি যে টাইম টু ট্রাভেল, অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড ম্যাচ করছে কিনা, এবং আগেই আমরা দেখে নিলাম যে সিভিয়ার ম্যালেরিয়ার কোনো সাইন সিমটম আছে কিনা। সাপোজ, এটা কেন আগে বলতেছি, ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আসছে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, আর একটা আসছে সিভিয়ার ম্যালেরিয়া। যদি আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া হয়, মানে পেশেন্টের কন্ডিশন স্টেবল, সেক্ষেত্রে আমার কাছে এনাফ সময় আছে, আমি আরো ইভালুয়েশন করবো, আমার মতো করে আগাবো, একটা ডিজিজকে সুন্দর করে A to Z পর্যন্ত কাভার করার সময় দিচ্ছে আমাকে। কিন্তু যার সিভিয়ার ম্যালেরিয়া চলে গেছে, তাকে আপনার আর কোনো কিছু না, আপনার ক্লিনিক্যাল সাসপেশনের উপর ডিপেন্ড করে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। সো এটাই আগে বলছে, আগেই আপনি এক্সক্লুড করে দিবেন যে এটা কি সিভিয়ার ম্যালেরিয়া নাকি না। দেন রুটিন ল্যাবরেটরি স্টাডিজ, অলরেডি অনেক কিছু বলছে, হাইপোগ্লাইসেমিয়া হয়, অ্যাসিডোসিস হয়, অর্গান ডিসফাংশন হয়, এগুলা আমরা রুটিন ল্যাবরেটরি করে এই এগুলার এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করব। নাও কনফার্মেটরি টেস্ট, প্যারাসাইটোলজিক্যাল টেস্টিং। প্যারাসাইটোলজিক্যাল টেস্টিং এর মধ্যে আমার দু ধরনের টেস্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পেরিফেরাল ব্লাড স্মিয়ার নিব,
পিবিএফ যেটা, নিয়ে সেখান থেকে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে ডিরেক্টলি আমরা ওই অর্গানিজমটাকে ব্লাডে ডিটেক্ট করার চেষ্টা করব, এটা একটা মেথড। এবং আরেকটা মেথডকে বলা হয় র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কখন করা হয়, কেন করা হয়, এটা আমরা এখন ফার্দার ডিসকাস ডিসকাস করবো আর কি। মানে এটা হচ্ছে আমরা অ্যাপ্রোচটুকু বললাম, এবার আমরা এগুলার বিস্তারিততে চলে যাচ্ছি। যেমন রুটিন ল্যাবরেটরি স্টাডিজ, ক্লিনিক্যাল ইভালুয়েশন সেগমেন্ট যেটা অলরেডি বলে ফেলছি। রুটিন ল্যাবরেটরি স্টাডিজ আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে কি পাবো, মেটাবলিক প্রোফাইলে আমরা কি পাবো, ইউরিনালাইসিস করে কি পাবো। সো যেহেতু হিমোলাইটিক কন্ডিশন, সো হিমোলাইটিক প্যারামিটার গুলো আমাদের এখানে বাড়বে। অ্যানিমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন কমবে, হেপ্টোগ্লোবিন কমবে, হেপ্টোগ্লোবিন কমে কমবে। এই যে হেপ্টোগ্লোবিন কমবে কারণ আরবিসি মানে আরবিসি কি হইতেছে, রাপচার হইতেছে। আরবিসি রাপচার ওই হিমোগ্লোবিন ব্লাডে আসতেছে, এগুলা হেপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করতেছে, বাইন্ড করে এই অ্যাভেলেবল হেপ্টোগ্লোবিনের পরিমাণটা কমে দিবে। আর যেহেতু এখানে সেল লাইসিস হবে, সেল লাইসিস হওয়ার কারণে এলডিএইচ এর পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। যেহেতু ইনডিরেক্ট বিলিরুবিন অর্থাৎ আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণও কিন্তু আরবিসি রাপচার হওয়ার সাথে সাথে ব্লাডে বেড়ে যাবে, সেখান থেকে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়ামিটি আসলো। আর রেটিকুলোসাইট কাউন্টটা বাড়বে। কেন বাড়বে এখানে রেটিকুলোসাইট কাউন্ট? কারণ যেহেতু এখানে পেরিফেরাল ডিস্ট্রাকশন, আপনার আমার বোন মেরুতে কোনো সমস্যা নাই, আরবিসিটা ব্রেকডাউন হচ্ছে স্প্লিনের মধ্যে অথবা সরাসরি ব্লাডের মধ্যে নিজে থেকে রাপচার হয়ে যাচ্ছে প্যারাসাইট ডেভেলপ করার কারণে। সো আপনার বোন মেরু তো ইনট্যাক্ট। সো বোন মেরু চেষ্টা করতেছে যে যত দ্রুত আরবিসি ভাঙতেছে তো কি হয়েছে, আমি আরো নিউয়ার আরবিসি দিয়ে কাভার করা যায় কিনা। সো এই জায়গায় কিন্তু রেটিকুলোসাইটের পরিমাণটা বাড়বে। থ্রম্বোসাইটোপেনিয়া সিভিসিতে আমরা পাবো। লিউকোস লিউকোসাইটোসিস ও লিউকোপেনিয়া আনকমন এক্সেপ্ট ইন সিভিয়ার ডিজিজ। ওকে, মেটাবলিক প্রোফাইল, মেটাবলিক প্রোফাইলের মধ্যে কি পাবো আমরা, হাইপোগ্লাইসেমিয়া পাবো। একে এর যে ফিচারগুলো আমরা আমরা পাবো, একে এর যে ফিচার, সেরাম ক্রিয়েটিনিন উইল বি এলিভেটেড, এটা তারপর আসছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন উইল বি এলিভেটেড, সেখান থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও আসতে পারে। সো যেগুলো আমরা একে যে কমন ফিচার্স গুলো পাই এগুলো কিন্তু পাবো। নাও ইউরিন অ্যানালাইসিস, হিমোগ্লোবিন ইউরিয়া মে অকার উইথ ইন্টারভাস্কুলার হিমোলাইসিস। ঠিক আছে, ইন্টারভাস্কুলার হিমোলাইসিস, হিমোগ্লোবিন ইউরিয়া, সেখান থেকে হিমোসিডারন ইউরিয়া। সো এগুলা মেনলি হিমোলাইসিস, হিমোলাইসিসের যে প্যারামিটার গুলা ইউরিনে বলেন ব্লাডে বলেন, এগুলাই আমাদের হচ্ছে ক্লিনিক্যাল এভিডেন্স। অর্থাৎ হিমোলাইসিস হচ্ছে রুটিন ল্যাবরেটরি স্টাডিজ দ্বারা আমরা এটুকু এভিডেন্স নেওয়ার চেষ্টা করবো যে এই পেশেন্টের কোনো কারণে পেরিফেরাল হিমোলাইসিস হইতেছে, ব্যাস। নাও কনফার্মেটরি টেস্টে আমরা যাবো। ম্যালেরিয়া সাসপেক্ট করলাম, ম্যালেরিয়া সাসপেক্ট করার জন্য গোল্ড মেথড অফ ডায়াগনোসিস বলা হয় মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। সেখানে কি আছে, থিক ব্লাড ফিল্ম এবং থিন ব্লাড ফিল্ম। এটার সেন্সিটিভিটিটা বেশি, এটা হচ্ছে স্পেসিফিসিটিটা বেশি। এখন থিন ব্লাড ফিল্ম আমাদের হচ্ছে, এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট, এখানে এটা স্পেসিফিসিটিটা বেশি। স্পেসিফিসিটি বেশি বলতে বোঝাচ্ছে কি, বুঝাইতেছে যে ওকে, এটা আমার সেন্সিটিভিটি অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা পজিটিভ হইতে পারে, কিন্তু স্পেসিফিক নাও হইতে পারে। কিন্তু স্পেসিফিসিটি যেটা বলতে চাচ্ছে যে যেটাকে ডিটেক্ট করবে কজ হিসাবে, এটা অ্যাকচুয়ালি ওই কজটাই। ফর এক্সাম্পল, এখানে কেন এটাকে আমরা কনফার্মেটরি টেস্ট হিসাবে নিব, আমার কি এমন বেনিফিট দিতেছে যার কারণে থিন ব্লাড স্মিয়ারকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে দেখতেছি। এটা আমার ব্লাডে প্লাজমোডিয়ামের কোন স্পেসিস দ্বারা ইনফেক্ট হইতেছে সেটাকে ডিটেক্ট করে, প্লাস যে স্পেসিস দ্বারা অ্যাটাক করছে ওই স্পেসিসের কাউন্টটা কিরকম, প্যারাসাইটেমিয়াকে ডিটেক্ট করে। এটা হলো তার কিন্তু সুবিধা। এখন আসুন আমরা থিন ব্লাড স্মিয়ার করে ফাইন্ডিংস কি কি পাইতে পারি। এখন যে কথাগুলো বলবো এগুলা মিলিয়ন ডলার ইম্পর্টেন্ট। দেখেন, আগেরই কিন্তু আমরা প্যাথোফিজিওলজিক্যাল যে সাইকেলটা আছে ওই সাইকেলটাতে কিন্তু বলে দিছি আরবিসির ভিতরে যখন অ্যাটাক করবে, যখন ট্রফোজোয়েট একটা ফর্ম আছে, এই ট্রফোজোয়েট ফর্মটা কিন্তু প্রত্যেকটা স্পেসিসের মধ্যে পাবো। ফর ডিসকাশন পারপাস আমি আবার এই স্লাইডটাতে একটু চলে যাইতেছি, যেখানে এই দেখেন অ্যাটাক আরবিসি, এর ভিতরে কিন্তু ট্রফোজোয়েট পাবো। এই ট্রফোজের প্রত্যেকটা স্পেসিসের তো এর লাইফ সাইকেলটাই সেম। সো আমরা প্রত্যেকটা স্পেসিস, যে স্পেসিস দ্বারা ইনফেকশন হোক না কেন, তিন ব্লাড স্মিয়ার যখন করব, তিন ব্লাড স্মিয়ার করে আরবিসির ভিতরে ট্রোফোজোয়েট ফর্মটা কিন্তু আমরা দেখতে পাবো। এই ট্রোফোজোয়েট ফর্মটা কিভাবে দেখতে পাবো, রিং শেপ হিসেবে। যেমন আমাদের এই স্লাইডটাতে আবার চলে আসি, এই যে দেখেন, এই যে দেখতেছেন না রিং ফর্ম, রিং ফর্ম, এই যে রিং ফর্ম, রিং ফর্ম বলতে আংটির মতো, হ্যাঁ। এই যে এটা হচ্ছে বলতেছে যে আরবিসির মতো ট্রফোজোয়েট ফর্মটা দেখা যাচ্ছে, মানে আমার ওকে প্যারাসাইটেমিয়া আছে, আরবিসি কে ইনফেক্ট করতেছে। এবং স্পেসিফিক আর কার ক্ষেত্রে আমরা কি পাবো, এই দেখুন স্কাফনার গ্রানিউলস, ফাইন ব্রিক রেড ডটস উইথিন আরবিসিস ইনফেক্টেড উইথ প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এন্ড ওভালি। এই যে দেখেন, এই যে দেখেন রিং ফর্ম তো আছেই সবার মতোই, তার মধ্যেও রিং ফর্ম থাকবে, কিন্তু স্পেসিফিক তার মধ্যে কি, এই যে দেখেন অনেকগুলা ডট 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 ডট, এটাকে আপনার স্কাফনার গ্রানিউলসটা বলতেছে। কাদের কাদের পাওয়া যায়, ভিভ্যাক্স এন্ড ওভালের ক্ষেত্রে। তাহলে আর কার ক্ষেত্রে কি কিছু পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেস্টিফিয়ারাম, আমাদের মোস্ট ভিরুলেন্ট স্পেসিস। সেখানের মধ্যে আমরা কি পাবো, ক্রিসেন্ট শেপ গেমেটোসাইটস আমরা পাবো।
এই যে দেখেন এখানেও কিন্তু রিং ফর্ম আমরা পাবো, যদিও স্লাইডের মধ্যে দেখায় নাই। রিং ফর্ম পাবো, সাথে ক্রিসেন্ট, এই যে ক্রিসেন্ট শেপ গেমোটোসাইট কিন্তু আমরা পাইতে থাকবো। সো এটুকু হচ্ছে আমার থিন ব্লাড ফিল্মের স্পেসিফিক ফাইন্ডিং। নাও ইভালুয়েশন অফ এ নেগেটিভ ব্লাড স্মিয়ার, আপনি আমি ডায়াগনোসিস করার জন্য আমরা কি করলাম, আমরা অলরেডি বলছি যে থিন ব্লাড স্মিয়ারটা হচ্ছে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড, আমরা এটা করলাম, করে দেখলাম যে নেগেটিভ আসছে। তখন এটা ফলস নেগেটিভ হইতে পারে নাকি সত্যিকারই নেগেটিভ, এটা মানে আপনাকে আর একটু ইভালুয়েট করতে হবে। কিভাবে ইভালুয়েট করবেন, আগেই কিন্তু একটা বলছি ক্লিনিক্যাল ফিচার সেগমেন্টে দেখুন সবকিছু কিন্তু কোরিলেটেড। এন্ডেমিক রিজিয়নের পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে, কারণ তাদের প্যারাসাইট থ্রেশোল্ডটা কিন্তু কম। কম বলতে গিয়ে যেটা বুঝাইতেছে, আপনার আমার চেয়ে যে ডোজে ইনফেকশন হবে সেই ডোজে কিন্তু তাদের ইনফেকশন হবে না, তাদের প্যারাসাইট হইতে হলে একটু হাই থ্রেশোল্ড লাগবে। সো ওই পেশেন্টের ক্ষেত্রে যেটা এখানে বলতে চাচ্ছি যে পেশেন্ট মে বিকাম সিমটোমেটিক বিফোর প্যারাসাইটস ক্যান বি সিন অন দি ব্লাড স্মিয়ার। ঠিক আছে, মানে অ্যাসিমটোমেটিক প্যারাসাইটেমিয়া। সো এই ক্ষেত্রে ব্লাডের মধ্যে এনাফ প্যারাসাইট আসে না ডিটেক্ট হওয়ার জন্য, সো এই ক্ষেত্রে তো আমার এটা নেগেটিভ আসবেই। তখন কি আমি তাকে এক্সক্লুড করে দিব এই পেশেন্টকে যে ম্যালেরিয়া নাই হিসেবে? না, এটুকু কিন্তু করা যাবে না। সো যদি আপনার প্রথম টেস্টটা নেগেটিভ আসে, ব্লাড স্মিয়ার শুড বি রিপিটেড এভরি 12 to 24 আওয়ার্স ফর এ টোটাল অফ 3 টেস্ট। এটাই কিন্তু আমাদের গাইডলাইন বলে যে আপনাকে 3 বার অন্তত 12 থেকে 24 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে আপনার আমাকে 3 বার পরীক্ষা করা উচিত। 3 বার করার পর যদি যদি স্টিল নেগেটিভ আসে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই পেশেন্টের ম্যালেরিয়া নাই। এই যে দেখেন রেড মার্কিংস দ্বারা, মানে এখানে আমি হাইলাইট করে আবার এই কথাগুলোই কিন্তু এখানে বলে দিচ্ছি যে রুল আউট করার আগে অন্তত 3 বার এই টেস্টটা করা উচিত। 3 বার করার পর যদি নেগেটিভ আসে, মানে এখানে 3 বার করার বেসিস সায়েন্সটা কি হলো, যে 24 ঘন্টা পর পর, ধরেন 24 ঘন্টা পর পর 3 বার করতেছি। সো 3 বার 24, 2 24 48, 72 ঘন্টা পর পর। সো যদি আমি 72 ঘন্টা মানলাম প্রথম 48 ঘন্টার মধ্যে আসে নাই, 72 ঘন্টা পর অন্তত আসা উচিত যদি ম্যালেরিয়া হয়ে থাকে। সো এনাফ টাইম পাস হয়েছে, এখন তো প্যারাসাইট লোডটা বাড়া উচিত। তারপরও নেগেটিভ মানে সত্যি এর মধ্যে ম্যালেরিয়া নাই। এটা হচ্ছে এর বিহাইন্ড দ্য সিন কথাবার্তা। সো অলরেডি আমরা ডায়াগনোসিস কন্টিনিউ করতেছি। ডায়াগনোসিসের মধ্যে কি আলোচনা করছি, যে মাইক্রোস্কোপি এক্সামিনেশনটা আলোচনা করে ফেলছি, আর তার সাথে বলছিলাম র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এর ইম্পর্টেন্সটা কি ভাই এখানে? এখন ধরেন আপনার আমার এলাকায় ম্যালেরিয়া আমরা সাসপেক্ট করতেছি, আমরা এমন একটা টার্সিয়ারি রিজিয়নে আছি যেখানে হয়তো আমাদের মাইক্রোস্কোপি এক্সামিনেশনটা এখন করা সম্ভব হচ্ছে না, অথবা কোনো কারণে ডিলে হইতেছে, অথবা আমাদের হাতে স্কোপ নাই। তখন আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট একটা অপশন যেটাকে আমরা কনসিডার করতে পারি, সরি। কিন্তু এখানে কিন্তু আগেই বলে দিলাম, এই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট যেহেতু কনফার্মেটরি না, কোনো পেশেন্ট যদি র্যাপিড ডায়াগনস্টিক টেস্টে পজিটিভ আসে, তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট শুরু করে দিবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে গোল্ড স্ট্যান্ডার্ড মেথডে, মানে মাইক্রোস্কোপিকের মধ্যে কিন্তু আবার ফিরে আসতে হবে। এই যে ধরেন এই এই মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের পরবর্তীতে যখন অ্যাভেলেবেল হবে, আপনাকে এটা করে তারপর কিন্তু কনফার্ম হইতে হবে। আপনি র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু কনফার্ম হইতে পারবেন না। এখন আমি কিন্তু বলে দিব, এটাই হচ্ছে মজার কথা, যে কেন আমি র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের সমস্যা কোথায়, এখানে পজিটিভ আসছে, আমি এটা দ্বারাই তো কনফার্মেটরি করে দিতে পারতাম, কিন্তু না। এই কথাই এখানে যেগুলা বললাম এখানে বলে দিছে কেন না। কারণ হচ্ছে এই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এটা কিসের উপর কাজ করে মেইনলি? এটা প্লাজমোডিয়াম ফেসিবারামদের ইনফেকশন করে PRP2 সম্ভবত একটা জিন আছে, প্রোটিন আছে, সেই প্রোটিনটাকে ডিটেক্ট করে। এখন প্লাজমোডিয়াম ফেসিবারাম এত বেশি স্মার্টার হয়ে যাচ্ছে দিন দিন, সে কিন্তু এটা ধরে ফেলছে। সে তার ওই যে প্রোটিনটা, এই প্রোটিন সিনথেসিস করে যে জিন, ওই জিনের মধ্যে মিউটেশন ডেভেলপ করছে। সো মিউটেট করে ওই প্রোটিনটাকে চেঞ্জ করে দিচ্ছে, যার কারণে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এখন গ্রাজুয়ালি কিন্তু এটা আর কাজে আসতেছে না, মানে এটা আস্তে আস্তে ফলস নেগেটিভের পরিমাণটা কিন্তু ব্লাডে বাড়তেছে। সো এই জন্য এখানে কি বলছে দেখেন, ফলস নেগেটিভ টেস্ট রিজাল্টস ক্যান অকার উইথ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট and blood smears, especially when malaria parasitemia is low. Repeat parasitological testing when clinical suspicion is high. অর্থাৎ আপনার ক্লিনিক্যাল আই, আপনার র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট নেগেটিভ হইতে পারে, কিন্তু আপনার ক্লিনিক্যাল আই বলতেছে যে না এই পেশেন্টের ম্যালেরিয়া মোস্ট লাইকলি মোস্ট স্পেসিফিক, তখন কিন্তু আপনাকে ওইভাবেই মুভ করতে হবে। সো লিমিটেশনস অফ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট অলরেডি বলে ফেলছি কেন এটা আজকাল আর কাজে আসতেছে না, কারণ ওই যে রিডাকশন ইন সেন্সিটিভিটি টু মিউটেশনস ইন প্লাজমোডিয়াম স্পেসিস। অর্থাৎ এটা এই টেস্টটা যে প্রোটিন ডিটেক্ট করার মাধ্যমে ইনফেকশনটাকে ডিটেক্ট করে, ওই প্রোটিনটাই এখন চেঞ্জ হয়ে যাইতেছে, কারণ ওই স্পেসিসটা সে মিউটেশনের মাধ্যমে নিজেকে চেঞ্জ করে ফেলছে। তাহলে তো আমার এই টেস্টের আর কোনো কাজই নাই, তাহলে ওটা ওটা আমার না করাই ভালো। কিন্তু ওই যে মন দেহের ভালো কথাটা আছে, আমার মাইক্রোস্কোপি ফিচারটা এখন অ্যাভেলেবল না, এখন আমি কি করতে পারি মেনলি, তখন আসলে এটা এই এই ব্রিজিং টাইম, মানে আমি আমার সাসপিশন এবং কনফার্মেটরি টেস্ট অ্যাভেলেবল না, এই গ্যাপটুকু কাভার করার জন্য আমরা এই র্যাপিড ডায়াগনস্টিক টেস্টটা ইউজ করতে পারি।
সো না, এত কিছু বললাম আমরা, মোটামুটি শেষের দিকে। এখন ট্রিটমেন্টটা নিয়ে মেনলি আলোচনা করব। ট্রিটমেন্টটা কি হওয়া উচিত, কিভাবে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত, এটা দেখবো। দেন অ্যাকিউট ম্যানেজমেন্ট চেকলিস্ট কি, মানে একটা পেশেন্ট আমি সাসপেক্ট করলাম ম্যালেরিয়া নিয়ে আসছে, এখন ফার্মাকোথেরাপি শুরু করার আগে আমার অ্যাকিউট ম্যানেজমেন্ট কি হবে, আমি হসপিটালে কিভাবে মুভ করব, এটা নিয়ে একটু আলোচনা করব। দেন লাস্টে যে ড্রাগ থেরাপি, আমরা কি কি ড্রাগ মিল ইউজ করি, কোথায় ইউজ করি, কিভাবে কাজ করে, কি কি তাদের অ্যাডভার্স ইফেক্ট, এই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ হচ্ছে যেহেতু ম্যালেরিয়া একটা ট্রান্সমিটেবল ডিজিজ এবং ইনফেকশাস ডিজিজ, মাইক্রোবায়োলজি সেগমেন্ট, সো কনসাল্ট ইনফেকশাস ডিজিজ সার্ভিস আর্লি। এটা আমাদের দেশের পার্সপেক্টিভে হয়তো সম্ভব হয় না, কিন্তু বাইরের দেশে ফর এক্সাম্পল ইউএসএ মিলি, যেহেতু ইউএসএ মিলি পার্সপেক্টিভে আলোচনা করতেছে, সো ইউএসএ তে কিন্তু এই জিনিসগুলো স্ট্রিক্টলি তারা ফলো করে। দেন আমরা চেক ফর ক্রাইটেরিয়া অফ সিভিয়ার ম্যালেরিয়া, আগেই বলছি যে পেশেন্ট কি আগে সিভিয়ার ম্যালেরিয়ার সাইন সিমটমস আছে, যদি থাকে তাহলে আমার আর মানে ভনিতা করার সুযোগ নাই, মানে আমার আর অত বেশি বিশদভাবে বিস্তারিতভাবে অ্যানালাইসিস করার সুযোগ নাই। আমার সিভিয়ার ম্যালেরিয়া সাসপেক্ট করে ফেলছি, সাথে সাথে আমার ওই লেভেলের ট্রিটমেন্টে চলে যাইতে হবে। এই যে এখানেই বলছে আইভি আর্টিসোনেট, পরবর্তীতে বলবো কি ট্রিটমেন্ট, ফলোইং এবিসিডি অ্যাপ্রোচ, মানে আমার পেশেন্টটাকে স্টেবল করে ওই ওই অ্যাপ্রোচে আমাদেরকে চলে যেতে হবে। এবং ট্রিট আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া বেসড অন স্পেসিস, রেজিস্ট্যান্ট প্যাটার্ন, ডিগ্রি অফ কেমোপ্রোফাইলেক্সিস। মানে বলছি যে আমরা ক্লিনিক্যালি দেখলাম যে পেশেন্ট আগেই বুঝে গেলাম এটা কি সিভিয়ার নাকি আনকমপ্লিকেটেড। সিভিয়ার হইলে ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিলাম, আর যদি আনকমপ্লিকেটেড হয় তো পরবর্তী কোন স্পেসিস দ্বারা অ্যাটাক করছে, মানে ভনিতা, সরি একটা ওয়ার্ড ইউজ করার জন্য ভনিতা বলতে আমি এটাই বুঝাইতেছি, এই যে দেখেন আমি বিশদ গবেষণায় চলে গেলাম। ওকে, আনকমপ্লিকেটেড, পেশেন্ট স্টেবল, আমার এগ্রেসিভ হওয়ার দরকার নাই, আমি একটু ডিটেক্ট করি কোন স্পেসিস দ্বারা হয়েছে, তার ওই যেখানে গেছে ওখানে রেসনেস প্যাটার্ন আছে কিনা, এবং সে কোনো কেমো প্রোফাইলেক্সিস নিয়েছিল কিনা। সো এগুলো দেখেন বিস্তারিত একটু আলোচনায় ঢুকে যাচ্ছে, কেন এই সুযোগটা কেন পাচ্ছে, কারণ তার কমপ্লিকেশন মানে তার প্রেজেন্টেশন আনকমপ্লিকেটেড, মানে আমাকে সময় দিচ্ছে যে আমি এই অ্যানালাইসিস গুলো করলে অন্তত পেশেন্ট খারাপ হবে না, মানে পেশেন্ট মরে যাওয়ার সম্ভাবনা কম, আমাকে সময় দিচ্ছে অ্যানালাইসিস করার জন্য, বেটার ট্রিটমেন্টের জন্য। সো আমি এই অ্যাপ্রোচে যাব। সো ডিটারমাইন্ড ডেপোজিশন, মানে সিভিয়ার ম্যালেরিয়া যদি ডিটেক্ট করি, সো আইসিইউ এর মধ্যে পাঠাই দেবো, সাপোর্টিভ কেয়ার দেবো। আর যদি আনকমপ্লিকেটেড দেই তখন কিন্তু আউটডোরে ট্রিটমেন্ট দেওয়া যায়, কিন্তু কনসিডার অ্যাডমিশন ফর অবজারভেশন এন্ড সিরিয়াল মনিটরিং অফ প্যারাসাইট কাউন্ট, মানে আমার অবজারভেশনের জন্য আমি হসপিটালাইজ কিন্তু করতে পারি। এবং দেখেন আমি বোল্ড করে লাস্টে বলে দিচ্ছি, রিপোর্ট অল কনফার্ম ম্যালেরিয়া ম্যালেরিয়া টু পাবলিক হেলথ অথরিটিস। আমাদের দেশে এগুলা ফলো করা না হলেও এগুলা কিন্তু ইউএসএ তে স্ট্রিক্টলি ওরা ফলো করে। কেন পাবলিক হেলথ অথরিটিকে আমার জানাইতে হবে, কোনো ইম্পর্টেন্স আছে এই জায়গায়? ডেফিনেটলি ইম্পর্টেন্স আছে। এই পাবলিক হেলথকে জানাইলে যেটা হয় যে, ওই যে বললাম না আমরা এন্ডেমিক রিজনে ট্যুর মারতে যাচ্ছি ট্রাভেলার গুলা, তাহলে এই পাবলিক হেলথ অথরিটিকে জানাইলে ওরা এই ডিজিজ গুলা নিয়ে ডিসকাশন করে, ডিজিজ গুলা নিয়ে আলোচনা করে। ওরা মানে আলোচনা করে বলতে আমরা থিসিস করে আর কি, থিসিস করে ওরাই এই অ্যাপ্রোচ গুলা বাইর করে যে কি কি কেমো প্রোফাইলক্সিস দেওয়া উচিত, ট্রাভেলারকে কি কি ফলো করলে ওই জায়গায় তার মানে গেলে মানে ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকবে। এগুলা কিন্তু এই নতুন নতুন যে ইন্টারভেনশন গুলো আসতেছে, এগুলা কিন্তু এই পাবলিক হেলথকে জানাইতে হবে। পাবলিক হেলথকে জানানোর কারণেই কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে গবেষণার মাধ্যমে কিন্তু বেরিয়ে আসতেছে। সো এটার অবশ্যই ডেফিনেট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। নাও এজ এ হোল, এটা হচ্ছে আগের লাইফ সাইকেলটা যখন বলে দিছি, এটা এখানে আবার দিলাম। এটা আবার দেওয়ার উদ্দেশ্যটা হলো ট্রিটমেন্টটা কিরকম হবে, যে কোন স্টেজে আমরা কি কি ট্রিটমেন্ট দেব, কোন স্টেজে আমরা আটকাইতে পারি এই ম্যালেরিয়া ইনফেকশনটাকে, এটা বোঝার জন্য কিন্তু এই সেগমেন্ট আমি আবার দিছি। ধরেন শুরু থেকে আবার বলি, যে স্পোরোজয়েড থেকে অ্যাটাক করলো, এটা হচ্ছে লিভার, লিভারের মধ্যে যায় হেপাটিক সাইজন ফর্ম করলো, এই দেখেন সাইজন, একটা সময় ক্যাপাসিটির বাইরে চলে গেল, রাপচার হয়ে এই দেখেন তো মেরোজয়েড দিয়ে দিল কিন্তু আরবিসির মধ্যে, আরবিসির মধ্যে মানে ব্লাডে। সো এই মেরোজয়েড দেখেন আরবিসি কে অ্যাটাক করার এবিলিটি থাকে, আরবিসির ভিতর চলে গেল, ডেভেলপিং হয়ে হয়ে দেখেন, ডেভেলপিং হয়ে এই সাইকেল এদিকে আসতেছে, সাইজন ফর্ম করছে, করে আবার কিন্তু রাপচার হয়ে ক্লিনিক্যাল ফিচার এপিয়ার করছে। সো এখন আমার ট্রিটমেন্টের পারপাস কি, ট্রিটমেন্টের পারপাস হলো ব্লাড সাইজন, এই যে দেখেন ব্লাড সাইজনকে আমি অ্যাটাক করব ট্রিটমেন্ট দ্বারা, যাকে বলে ব্লাড সাইজন্টিসাইডস। এটা আগেই বলছি, যদি রাপচার হওয়ার আগেই তাকে কিল করে দিতে পারি তাহলে তো ক্লিনিক্যাল ফিচার অ্যাপিয়ার করবে না। সো আমার একটা ট্রিটমেন্ট অপশন থাকবে ব্লাড সাইজন্টিসাইডস। সেই ব্লাড সাইজন্টিসাইডসটা কারা, এই যে দেখেন আমি টেবিলে উল্লেখ করে দিছি, ড্রাগস টার্গেটিং কে কে, ক্লোরোকুইন, কুইনিন, কোআর্টিমিটার। এই ট্রিটমেন্ট গুলাই আমার এই ব্লাড সাইজন্টিসাইড হিসেবে কাজ করে, এই স্টেজে এটা করে আরবিসি কে রাপচার হওয়ার আগেই আমার ইনফেকশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ফাইন, এটা সব স্পেসিসের জন্য ফিক্সড, সব স্পেসিসের জন্য আমরা এই ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা নিব। কিন্তু এখন আবার কথা আছে, ইন কেস অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ভিভ্যাক্স এন্ড প্লাজমোডিয়াম ওভালি, এই দুইটা স্পেসিস দেখেন হেপাটিক সাইজন ফর্ম করলো না, এই দিকে দেখেন এদিকে আরেকটা এরা দিয়ে হিপনোজয়েডস ফর্ম করে, এই যে ওরা গোপন অবস্থায় কিন্তু কি করে, গোপন অবস্থায় ব্লাডে
সরি, ব্লাডে না আমার মানে সরি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। এরা গোপন অবস্থায় আমার টিস্যু সাইজন যেটা লিভারের মধ্যে ফরমেশন হয়, সেটাই গোপন অবস্থায়, যারা হিপনোজয়েডস বলে, ওরা লিভারের থেকে যাওয়ার এবিলিটিটা রাখে। যার কারণে এখন আমার ওই দুইটা স্পেসিসের ক্ষেত্রে আমার এই স্টেজটাকে কিন্তু কিল করতে হবে। এই স্টেজটাকেও আমার অ্যাটাক করতে হবে, যেটাকে বলে এই দেখেন হিপনোজয়েড না, হিপনোজয়েডকে টিস্যু সাইজন্টিসাইডস দ্বারা আমরা অ্যাটাক করবো। সেই ড্রাগস কি কি? এই যে দেখেন এই টেবিলে আসেন, ড্রাগস টার্গেটিং, প্রাইমাকুইন, টেফনোকুইন, এই দুইটা ড্রাগ আমার এই হিপনোজয়েড ডরমেন্ট ফর্মটাকে অ্যাটাক করে। যদি এখন কি হইতে পারে দেখেন ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি। ধরেন আমি ম্যালেরিয়া সাসপেক্ট করলাম, আমি ব্লাড সাইজন্টিসাইড দ্বারা এডিকুয়েটলি ট্রিটমেন্ট দিলাম, পেশেন্ট ভালো হয়ে গেল, রাপচার হওয়ার আগে মেরে ফেললাম, কিন্তু আমি এই যে হেপাটিক হিপনোজয়েড স্টেজটা কিন্তু থেকে গেল। এটার জন্য আমি ড্রাগ এড করি নাই ট্রিটমেন্ট স্কেজুলের মধ্যে, তাহলে কিন্তু কি হবে? ইনিশিয়ালি ট্রিটমেন্ট পেশেন্ট ভালো হয়ে যাবে, কিন্তু 2-1 বছর পরে এই যে এখান থেকে দেখেন তো আবার এদিকে দেখাইছে, এদিকে আসার এবিলিটিটা রাখে, তখন যখন আবার সে অ্যাক্টিভ হয়ে হেপাটোসাইটকে রিলিজ করে আবার ব্লাডে এসে আরবিসি কে অ্যাটাক করতে পারবে। সো এই এবিলিটিটা রাখে কিন্তু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ওভালি, তাদের ক্ষেত্রে এই ড্রাগগুলো তো আমরা মাস্ট দিবই, সাথে প্রাইমাকুইন এবং টেফনোকুইন, এই দুইটা ড্রাগ কিন্তু আমাদেরকে মাস্ট এড করতে হবে, তাছাড়া আমাদের ট্রিটমেন্ট ইনএডুকেট থেকে যাবে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে লাস্টে একটা ক্লিনিক্যাল সিনারিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসেন এবার এই বক্স কি বলতে চাচ্ছে আমরা বলি। টিস্যু সাইজনস, যেটা লিভার সেলের মধ্যে হয়, ব্লাড সাইজন আরবিসির মধ্যে হয়, অলরেডি বলে দিছি। তাছাড়া লাইফ সাইকেল ফেজ, এটা আরবিসিতে, এটা আরবিসির বাইরে, যেটাকে পিরিথ্রোসাইটিক বলতেছি। এবং ড্রাগস টার্গেটিং কি কি অলরেডি বলে দিছি। এবং ক্লিনিক্যাল কন্ডিশন, যদি আমি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করি তাহলে কি হবে? রেসপন্সিবল ফর রিল্যাপস। এবং এখানে হচ্ছে আরেকটা কন্ডিশন বলে রিক্রুটসেন্স। দেখি তো। হ্যাঁ, চলেন এখন রিল্যাপস এন্ড রিক্রুটসেন্স এই দুইটা কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করি। অলরেডি বলছি কিন্তু ভিভ্যাক্সিন ওভালির ক্ষেত্রে ডরমেন্ট ফর্ম থাকে, এটাকে যদি অ্যাটাক না করি 2-3 বছর পরে কিন্তু আবার দেখা যাবে ব্লাডে এসে আবার ইনফেকশন হচ্ছে। সো এই কন্ডিশনটাকে আমরা বলতেছি রিল্যাপস, যার মতো দায়ী দুইটাই অর্গানিজম, ভিভ্যাক্স এবং ওভালি। এবং ইউএসএমএল পরীক্ষায় কিন্তু বারবার এই জিনিসগুলাই কিন্তু টেস্ট করা হয়, এবং ইউআল কোয়েশ্চন ব্যাংক যখন কেউ সলভ করবে তখন এই কনসেপ্টগুলাই কিন্তু পাবে। এবার আসেন ব্লাড সাইজন, এই যে বললাম ব্লাড সাইজন বলতে আরবিসি সাইজন, এটা যখন রাপচার হয় এটা কিসের জন্য দেয়? এই রাপচার হওয়ার সাথে সাথে দেখুন এখানে বলছে ক্লিনিক্যাল ফিচার্স আসে। এবং রিক্রুটসেন্স, রিক্রুটসেন্স বলতে আমি বুঝাচ্ছি যে সেটা অল প্লাজমোডিয়াম স্পেসিস, তো নট অনলি ভিভ্যাক্স ওভালি ফ্যালসিপারাম, সবাই সবাই তো আরবিসির মধ্যেই যায়, আরবিসিতে সাইজন ফর্ম করে। সো সবার এবিলিটি আছে যে ক্লিনিক্যাল ফিচার্স করার। এখন যদি আমি ব্লাড সাইজন ডিসাইড আমার ইনএডিকুয়েট হয়, এই মেইন ট্রিটমেন্টটাই এটাই, যদি এই ড্রাগগুলো আমরা ঠিকঠাক ডোজে দিতে না পারি, বা ডোজে দিছি পেশেন্ট ঠিকঠাক ডিউরেশনে খায় নাই, পেশেন্টের কমপ্লায়েন্স পুর, তখন দেখা যাবে কি ব্লাডের মধ্যে পার্শিয়ালি কাজ করছে, পার্শিয়ালি কাজ করে নাই, প্যারাসাইট কন্ডিশনটা হয়তো ল করে রাখছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে নাই, ইনফেকশনের সাইন সিমটম সাবসাইড করছে, কিন্তু ইনএডুকেট ট্রিটমেন্টের কারণে ব্লাডের মধ্যে স্টিল প্যারাসাইট থেকে গেছে। সেই কন্ডিশনে এটাকে বলে পারসিস্টেন্ট প্যারাসাইটেমিয়া, এবং পেশেন্ট যে কোনো সময় ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আবার প্রেজেন্ট করতে পারবে যখন প্যারাসাইট কাউন্টটা আবার বেড়ে যাবে। সো এই কন্ডিশনটাকে বলা হয় রিক্রুটসেন্স, যেটা হচ্ছে এই যে রিল্যাপসের কথা এখানে বললাম, এই সেই রিক্রুটসেন্স। ইফ ব্লাড সাইজোন্টিসাইডস আর ইনএডিকুয়েট অর কমপ্লায়েন্স ইজ পুর, রিক্রুটসেন্স ডিউ টু পারসিস্টেন্ট প্যারাসাইটেমিয়া, অর্থাৎ প্যারাসাইট কন্ডিশনটা ব্লাড থেকে কোনো কারণে ক্লিয়ার করতে পারতেছি না আমরা, পেশেন্টের কমপ্লায়েন্স পুরের কারণে অথবা আমাদের ভুলভাল ট্রিটমেন্টের কারণে, যার কারণে পারসিস্টেন্টলি প্যারাসাইট থাকতেছে, তার মানে কি ইনফেকশন ক্লিয়ারই হয় নাই, সো এই পেশেন্টটার তো যে কোনো সময় আবার ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করবে, এটাই বলছে রিক্রুটসেন্স। সো আগে কিন্তু এতক্ষণ যেটা বললাম ট্রিটমেন্টের, এটা কিন্তু ট্রিটমেন্টের জেনারেল অ্যাপ্রোচ, আমি কিভাবে অ্যাটাক করা উচিত, কোন কোন জায়গায় কাজ করা উচিত, কি ড্রাগ দেওয়া উচিত, এগুলা কিন্তু বললাম। এবার আসতেছি আমরা স্পেসিফিক, যেমন অ্যাকিউট ম্যানেজমেন্ট চেকলিস্ট। অল পেশেন্টস আমি সাসপেক্ট করলাম যে ম্যালেরিয়া নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের কনফার্মেটরি টেস্টে গিয়ে আগে প্রুফ করার চেষ্টা করবো এটা ম্যালেরিয়া, যেমন অর্ডার থিক এন্ড থিন ব্লাড স্মিয়ার ইন অল পেশেন্টস টু কনফার্ম দ্য ডায়াগনোসিস এন্ড ডিটারমাইন প্যারাসাইটেমিয়া। করলাম। কনসিডার র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ইফ ব্লাড মাইক্রোস্কোপি ইজ আনঅ্যাভেলেবল, আগেই বলছি যদি আমার গোল্ড স্ট্যান্ডার্ড মেথড অ্যাভেলেবল না থাকে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করবো, কিন্তু পরবর্তীতে এটা যখন অ্যাভেলেবল হবে আবার এটা করে কিন্তু কনফার্ম করতে হবে। দেন অর্ডার এডিশনাল টেস্ট, ওই যে আমরা বলছিলাম ল্যাব টেস্টগুলো করবো, সিবিসি, মেটাবলিক প্রোফাইল, এগুলা করে আমরা অর্থাৎ হিমোলাইসিস মার্কারগুলো দেখবো। দেন আইডেন্টিফাই ক্রাইটেরিয়া অফ সিভিয়ার ম্যালেরিয়া, এটা কি সিভিয়ার ম্যালেরিয়া নাকি আনকমপ্লিকেটেড। সিভিয়ার হইলে আমার ওই ভনিতা করার সুযোগ নাই, সরাসরি আইসিইউতে নিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। আর যদি আনকমপ্লিকেটেড হয় তো ঘুরে ফিরে হিস্ট্রি নিব, দেখবো কি অবস্থা, কোন স্পেসিস দ্বারা হইতেছে, এগুলা সাসপেক্ট করার চেষ্টা করবো। এবং লাস্টে ইনফেকশাস ডিজিজকে মাস্ট জানাইতে হবে বাইরের দেশের জন্য। অন্তত আমাদের দেশেও এগুলো ফলো করা হয় না তেমন ভাবে, কিন্তু এগুলো করা উচিত। এটা হলো আমার জেনারেল অ্যাকিউট ম্যানেজমেন্টের
চেকলিস্ট আর কি, অল পেশেন্টস। এবং যদি ওই যে বললাম ক্লিনিক্যাল সাসপিশন, এখন আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া সাসপেক্ট করলাম, তার ক্ষেত্রে অ্যাকিউট ম্যানেজমেন্ট চেকলিস্ট কি হবে? রিভিউ পেশেন্ট ট্রাভেল হিস্ট্রি, মানে ইনকিউবেশন পিরিয়ড ম্যাচ করছে কিনা, দেন কোনো কেমো প্রোফাইল্যাক্সিস ইউজ করছে কিনা, ইউজ করলে কতদিনে ইউজ করছে, এগুলো আমরা জানার চেষ্টা করব। তারপর বিগিন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিম্যালেরিয়াল মেডিকেশন আন্ডার স্পেশালিস্ট গাইডেন্স, মানে এই হিস্ট্রিগুলো নিলাম, কেমো প্রোফাইল্যাক্সিস ইউজ করছে কিনা দেখলাম, কোন জায়গায় গেছে, ওই জায়গায় রেজিস্ট্যান্স স্ট্যাটাস আছে কিনা, ওইগুলো দেখে আমার আর ওই ওই অনুযায়ী স্পেশালিস্ট গাইডেন্সের আন্ডারে কিন্তু আমরা ট্রিটমেন্টটা শুরু করে দেব। দেন অ্যাডমিট দ্য পেশেন্ট টু হসপিটাল ফর অবজারভেশন, আগেই বলছি আমরা আউটডোরেই ম্যানেজমেন্ট করতে পারি যদি আনকমপ্লিকেটেড হয়, কিন্তু অবজারভেশনের জন্য হসপিটালে রাখতে পারবো। দেন অবটেইন সিরিয়াল মেজারমেন্টস অফ ম্যালেরিয়া প্যারাসাইটেমিয়া, মানে একটা ট্রিটমেন্ট শুরু করলাম, সেটার প্রগনোসিসটাকে এটা দেখার জন্য আমার প্যারাসাইটেমিয়াটা বারবার মেজার করে দেখতে হবে। এখন আমরা কিন্তু অ্যাকিউট ম্যানেজমেন্টের মধ্যে আছি। সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে বা সেরেব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে কি হবে আগেই বলে দিছি, বনিতা করার সুযোগ নাই, আইসিইউ এর মধ্যে পাঠিয়ে দেবো, দিয়ে ইন্ট্রাভেনাস ট্রিটমেন্ট শুরু করে দেবো আর্টিসুনেট। এবং যেহেতু পারসিস্টেন্ট প্যারাসাইটেমিয়া, সো গ্লুকোজ কিন্তু প্রত্যেক 4 ঘন্টা পর পর গ্লুকোজ চেক করব, সিবিসি চেক করব 6 থেকে 12 ঘন্টা পর পর, চেক রেনাল ফাংশন এভরি 24 আওয়ার্স। এই যে ডিউরেশন গুলো না, এগুলা কিন্তু আমাদের দেশ অনুযায়ী, যেহেতু ইউএসএমএল পার্সপেক্টিভে আলোচনা করা, সো আমাদের দেশ অনুযায়ী কিন্তু একটা টাইম ডিউরেশনটা অনেকটা ভেরি করতে পারে, রিসোর্স টু রিসোর্স এগুলো কিন্তু ভেরি করে, কিন্তু এই জেনারেল প্রোটোকল গুলো কিন্তু আপনাকে সব জায়গায় মোটামুটি সেম, এগুলো কিন্তু ফলো করতে হবে। রেনাল ফাংশনটা যেহেতু একুআই ডেভেলপ করলো কিনা এটুকু আমাদের মধ্যে মনিটরিং এর মধ্যে রাখতে হবে। দেন ট্রিট ফিভার উইথ অ্যাসিটামিনোফেন, ট্যাবলেট স্পঞ্জিং, কুলিং ব্ল্যাঙ্কেট, অর্থাৎ কনজারভেটিভ ট্রিটমেন্ট ফিভারের জন্য আমরা দিতে পারি। এই জায়গায় কিন্তু অ্যাসিটামিনোফেনেরও একটা স্পেশাল রোল আছে, এটা রেনোপ্রোটেক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে, যেটা আগেই বলছি অক্সিডেটিভ স্ট্রেসের কারণে কিন্তু একেআই ডেভেলপ করে। এই জায়গায় অ্যাসিটামিনোফেন অক্সিডেটিভ স্ট্রেসটা কমায় রেনোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। দেন ব্যাকটেরিয়াল কো ইনফেকশন রুল আউট করার জন্য আমরা কোনো কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারি। অ্যাভয়েড এক্সেসিভ ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন, হাইপারডাইনামিক সার্কুলেশন, অলরেডি আমি ফ্লুইড দিয়ে কিন্তু পেশেন্টটাকে এক্সাসারবেট করে দিতে পারি। সো এই জিনিসগুলো আমার, অর্থাৎ অ্যাকিউট ম্যানেজমেন্টের প্রোটোকল এগুলা। নাও এখন হচ্ছে আমরা ফার্মাকোথেরাপি নিয়ে আলোচনা করব। ফার্মাকোথেরাপির মধ্যে এখানে যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ইনিশিয়ালি। এটা ড্রাগস, মানে এই ড্রাগস গুলা ইউজ করা হয় অলরেডি, কিন্তু আগে ট্রিটমেন্ট অ্যাপ্রোচে ফিগার দেখায় বলে ফেলছি কোন স্টেজে কি ড্রাগ ইউজ করতে হবে, মানে ব্লাড সাইজন্টিসাইডস আর টিস্যু সাইজন্টিসাইডস। এখন বলতেছি এই টেবিলটা আমার যেটা বলতেছে যে জেনারেলি কি কি ড্রাগ ইউজ করা হয় কোন কোন ক্ষেত্রে। এই যে ইন্ডিকেশন এবং ড্রাগস, ইন্ডিকেশন কি, যেমন ক্লোরোকুইন সেন্সিটিভ যদি হয়, ধরেন একটা স্পেসিস দ্বারা আপনার ম্যালেরিয়া হয়েছে এবং আমরা অ্যানালাইসিস করে দেখলাম এটা ক্লোরোকুইনের প্রতি সেন্সিটিভ, সো আওয়ার চয়েস অফ ড্রাগ হবে ক্লোরোকুইন অর হাইড্রোক্সিক্লোরোকুইন। এখন দেখলাম ওই স্পেসিসটা ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট, তখন আমাকে কি করতে হবে, তখন আর এইগুলা দিয়ে কাজ হবে না, তখন সেকেন্ড লাইনের মধ্যে চলে যেতে হবে। কি কি? মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন, এটোভাকুন প্রোগুয়ানিল, আর্টিমিতাল লুমেফেন্ট্রিন, কুইনিন, আর্টিসুনেট, এগুলা ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট ক্ষেত্রে আমরা ইউজ করব। আর অ্যান্টি রিল্যাপস এজেন্ট অলরেডি বলছে কিন্তু ভিভ্যাক্স এন্ড ওভালি, যারা লিভারের মধ্যে ডরমেন্ট ফর্মে একটা স্টেজ রেখে দেয়, সেই ডরমেন্ট ফর্মকে অ্যাটাক করার জন্য আমার প্রাইমাকুইন আর টেফনাকুইন এই দুইটা ড্রাগ হচ্ছে আমার ইউজ করতে হবে। সো ফার্মাকোথেরাপির মধ্যে ওভারঅল এইগুলো ড্রাগ আমরা ইউজ করি। নাও চয়েস অফ ড্রাগস অ্যাকর্ডিং টু স্পেসিস, ঠিক আছে। এখন আমরা ধরেন ডায়াগনস্টিক প্রোটোকলের মধ্যে গিয়ে আমরা প্রমাণ করলাম ইনফেকশন ভিভ্যাক্স অথবা ওভালি করছে, এখন দেখবো তারা কি ক্লোরোকুইনের প্রতি রেজিস্ট্যান্স নাকি রেজিস্ট্যান্স না। আমরা হিস্ট্রি নিব, যে এরিয়ায় গেছে ওই এরিয়ায় রেজিস্ট্যান্স প্যাটার্নটা শুনবো, শুনে দেখলাম যে ওই এরিয়া কিন্তু ওরা রেজিস্ট্যান্স না, তখন আমার ট্রিটমেন্ট কি অলরেডি বলে ফেলছি, আইদার ক্লোরোকুইন ওর হাইড্রোক্সি ক্লোরোকুইন। আর যদি দেখি ওরা ক্লোরোকুইনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে বসে আছে, তাহলে কিন্তু আমরা কো আর্টিমিতার ইউজ করবো, মানে সেকেন্ড লাইনে চলে যাব, আর্টিমিতাল লুমেফেন্ট্রিন আমরা ইউজ করবো। এখন তারা আইদার ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হোক বা না হোক, ওদের ওই যে ডরমেন্ট লিভার ফর্মকে অ্যাটাক করার জন্য ভাইয়া আমাকে প্রাইমাকুইন ও টেফনোকুইনটা কিন্তু অ্যাড করতেই হবে। দেখেন দুটা বক্সেই কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি প্রাইমাকুইন টেফনোকুইন, প্রাইমাকুইন ও টেফনোকুইন, কারণ ওই ডরমেন্ট ফর্মটাকে কিন্তু তাদের মারতে হবে। নাও প্লাজমোডিয়াম মেলেরি, মেলেরির রেজিস্ট্যান্স প্যাটার্ন কিন্তু খুবই রেয়ার, হ্যাঁ। সো ওরা অলমোস্ট অলওয়েজ সেন্সিটিভ টু ক্লোরোকুইন, সো আওয়ার চয়েস অফ ড্রাগ ক্লোরোকুইন ওর হাইড্রোক্সিক্লোরোকুইন। আর এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়া। এই ফেলসিপারামটা খুবই ডেঞ্জারাস, আমরা এতক্ষণের আলোচনা এটা বুঝে গেছি, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্লোরোকুইন রেজিস্ট্যান্সে কিন্তু খুবই সিভিয়ার। সো আমরা এক্ষেত্রে আর ক্লোরোকুইন ইউজ করার কোনো সুযোগই নাই, আমাদেরকে চলে যাইতে হবে আর্টিমিতাল লুমেফেন্ট্রিন ওর এটোভাকুন প্রোগুয়ানিল অথবা কুইনিন, এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমাদের চলে যেতে হবে। এগুলো হচ্ছে ডোজেজ, হ্যাঁ, যেহেতু আমি ওয়ার্ডে প্রেজেন্টেশন পারপাসে এটা ক্রিয়েট করছিলাম, সো আমাকে ডোজগুলো আমি এখানে দিয়ে দিছিলাম। সো আমাদের ইউএসএমএল স্টেপ 1 পারপাসে এখন পর্যন্ত ডোজগুলো না জানলেও হবে।
তাই আপনারা কেউ যদি ডোজ সম্পর্কে ইন্টারেস্টেড হন, আমরা এটা মানে পোস্ট দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে ডোজগুলো কিন্তু দেখতে পারেন। তো এখানে বোঝার কিছু নাই, এগুলা ডোজগুলো ডিফারেন্ট হয় অ্যাকর্ডিং টু ড্রাগস। সো এটা হচ্ছে রেজিস্ট্যান্স টু ক্লোরোকুইন ডোজেজ। ডোজেজ ওকে নাও। আগে এতক্ষণ কিন্তু ডোজেজ ব্যতীত আমি যা আলোচনা করছি সেটা ছিল ফার্মাকোথেরাপি ফর আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া। এবার সেন কমপ্লিকেটেড মানে সেরেব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে আমার ফার্মাকোথেরাপি কি হইতে পারে আগেই বলে দিয়েছি, বনিতা করার সুযোগ নাই, কথাটা কিন্তু অনেকবার বললাম। সো আমাদেরকে সারা আইসিইউতে নিয়ে কিন্তু আইভি ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। আর্টিসোনেট ট্রিটমেন্টের নাম রিপিট ম্যালেরিয়া প্যারাসাইট। আমরা ধরুন ট্রিটমেন্ট শুরু করছি, 3 দিন পরে প্যারাসাইট কাউন্ট আবার ক্যালকুলেট করব কি অবস্থা দেখার জন্য কাজ করতেছে কিনা। গিয়ে যদি দেখি স্টিল ব্লাডে প্যারাসাইটের পরিমাণ >1%, তখন কিন্তু আমরা আইভি ট্রিটমেন্টটা কিন্তু কন্টিনিউ করে যাইতে হবে। এবং যদি দেখি প্যারাসাইটের পরিমাণ 1% অথবা এর কম আসতেছে, মানে আমার ট্রিটমেন্ট কাজ করতেছে অলরেডি, সো সুইচ টু ওরাল অ্যান্টিম্যালেরিয়ালস আন্ডার স্পেশালিস্ট গাইডেন্স, মানে তখন আমি আইভি থেকে ওরাল ফর্মে যাইতে পারি। সো ওরাল ফর্মের মধ্যে গেলে আমাদের প্রিফার্ড এজেন্ট কি হবে, আর্টিমিতার লুমেফেন্টিং যেটা কো আর্টেমিতার, অর এটোভাকুন প্রোগুয়ানিল, অর কুইনিন, যেটা মানে স্যুট করে আর কি। সো এখানে দেখেন বক্স করে আমি আলাদা করে লিখে দিচ্ছি, সিভিয়ার ম্যালেরিয়া ইজ এ মেডিকেল ইমার্জেন্সি অ্যান্ড উইথাউট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট মর্টালিটি ইজ নিয়ারলি 100%। সো এই কথার এটাই বাংলা কথা, এটাই বনিতা করার সুযোগ নাই আপনার। যেটাই যাই হোক ক্লিনিক্যাল সাসপিশনের উপর ডিপেন্ড করে আইসিইউতে ঢুকায় সিমটোমেটিক ট্রিটমেন্ট তো দিবেনই, সাথে ইমিডিয়েটলি আইভি আর্টিসোনেট আপনাকে শুরু করে দিতে হবে, তাছাড়া আপনি পেশেন্টটা হারাবেন। সো এই যে আর্টিসোনেটটা দিতে হবে আগের মতোই, এটাও ডোজগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম, ডোজগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এখন আসেন ইমার্জিং চ্যালেঞ্জ, কিছু চ্যালেঞ্জ আসছে। হ্যাঁ, চ্যালেঞ্জগুলা আমার খুব সম্ভবত এই সেশনটাও এক্সপায়ার করবে, যেহেতু জুমের এটা এটা মানে টাইম লিমিটেশনের জন্য। সো আমি এই ইমার্জিং চ্যালেঞ্জ এবং এর সলিউশনটা এই পর্যন্ত এখান পর্যন্ত আলোচনা করে আমরা পরবর্তীতে আরেকটা সেশন নিয়ে কিন্তু আমরা কন্টিনিউ করবো। সো মোটামুটি আশা করছি 3টা সেশনে কিন্তু আমার এটা শেষ হয়ে যাবে। না, ইমার্জিং চ্যালেঞ্জটা কি? ইমার্জিং চ্যালেঞ্জ যেটা বলতেছি, যে অলরেডি বলছি যে 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 এলাকায় ক্লোরোকুইন রেজিস্ট্যান্স, ওই ওই এলাকায় কিন্তু আমরা আর্টিমিজেনিন বেসড কম্বিনেশন থেরাপি আমরা ইউজ করছি সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে। ঠিক আছে, যেহেতু ক্লোরোকুইন রেজিস্ট্যান্স, সো আর্টিমিজেনিন কাজ করতে যেমন কোয়ার্টিমিতার অলরেডি যেগুলা ডিসকাশন করলাম। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, এই এই যে এটা দেখেন, যেখানে ক্লোরোকুইন সেন্সিটিভ আমরা তো এগুলো ইউজ করবো, ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হলে আমরা এই জায়গাগুলোতে এটোভাকুন প্রোগুয়ান আর্টিমিতার লুমেফেন্ট্রিন আর্টিসুনেট এগুলো ইউজ করতাম। ঠিক আছে, এটুকু ছিল আমাদের এতদিন অবধি চয়েস। এখন ইমার্জিং চ্যালেঞ্জটা কি আসতেছে, নতুন যে অ্যানালাইসিস গুলো সেটা বলতেছে আপনার এই আর্টিমিজিনের প্রতিও কিন্তু এখন রেজিস্ট্যান্সি ডেভেলপ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং ইন্দোনেশিয়ার মধ্যে কিন্তু এই জিনিসটা অলরেডি মানে নজরে চলে আসছে, যে ম্যালেরিয়া প্যারাসাইট তাদেরকে তারা এতদিন ক্লোরোকুইন হাইড্রোক্সি ক্লোরোকুইনের প্রতি রেজিস্ট্যান্স ছিল, এখন আর্টিমিজিনের প্রতিও কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে। সো এখন আমাদেরকে ফার্দার মানে এটা নিয়ে আরো মানে গবেষণার প্রয়োজন, যে আহ, যেহেতু অর্গানিজমটা স্মার্টার হচ্ছে, আমাদের অ্যাপ্রোচটা কিন্তু আরো স্মার্ট হওয়া উচিত। যে আমাদের সবচেয়ে স্মার্ট ক্লাসের ট্রিটমেন্ট আর্টিমিজিন বেস কম্বিনেশন থেরাপি আমরা যেটা দিই, ওইটার প্রতিও কিন্তু ওরা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। সো এটা একটা ইমার্জিং চ্যালেঞ্জ। সো ডব্লিউএইচও কি করছে, এটার সলিউশন হিসেবে বলছে যে আমরা আইভি আর্টিসোনেট তো ইউজ করবোই, সাথে আগে কি করতাম আর্টিমিজিন বেস কম্বিনেশন থেরাপির মধ্যে আমরা কি করতাম, একটা আর্টিমিতার এবং লুমেফেন্টিন ধরেন মোস্ট কমনলি ইউজড আর্টিমিতার লুমেফেন্টিন, একটা দিতাম আর্টিমিতার এবং একটা সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে লুমেফেন্টিন দিয়ে দিতাম। এখন ডব্লিউএইচ আপনাকে সাজেস্ট করতেছে যে আপনি ধরেন আহ আর্টিমিতার দিচ্ছেন, সাথে 2টা সেকেন্ড লাইন ক্লাস দিবেন, মানে ফার্স্ট লাইন থেকে একটা দিবেন আর সেকেন্ড ক্লাস থেকে আপনি 2টা কম্বিনেশন থেরাপির। অর্থাৎ কম্বিনেশন থেরাপির যেটা বলতেছে এখানে আপনার স্পেকট্রামটা বাড়াইতে হবে, এই কথাটাই ওরা ডব্লিউএইচও বলছে আর কি। সো এটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফারেন্ট ড্রাগস, যে ফার্মাকোথেরাপিতে যে ড্রাগগুলো আমরা ইউজ করতেছি এগুলার ডিফারেন্ট অ্যাডভার্স ইফেক্ট আছে। এগুলা কি কি হইতে পারে, ক্লোরোকুইন সেন্সিটিভ কেস, ক্লোরোকুইন হাইড্রোক্সি ক্লোরোকুইন। ক্লোরোকুইনের কি হয়, ভিশন চেঞ্জেস প্রোরাইটাস। এখানে কেন প্রোরাইটাস হয় ভাইয়া, কারণ দেখা যায় ক্লোরোকুইন ব্ল্যাক ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের শরীরে মেলানিন বেশি না, ক্লোরোকুইন মেলানিনের সাথে বাইন্ড করে এই কন্ডিশনটাকে ওর্স করে দেয়। সো এই জায়গা থেকে কিন্তু ওদের প্রুরাইটাস মানে চুলকানিটা একটু বেশি হয়। আর হাইড্রোক্সিক্লোরোকুইন কিউটি প্রলঙ্গেশন, নিউরোসাইটিক ইফেক্টস। ক্লোরোকুইন রেসিন মেফ্লোকুইনের একটা নিউরোসাইকিয়াট্রিক ইফেক্টস। ডক্সিসাইক্লিন এটা টেট্রাসাইক্লিন, এটা কিন্তু প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। সেখানে আমার সেল মানে বডির নিজস্ব সেলগুলো ইনজুর হওয়ার চান্স থাকে, সেখান থেকে ইসোফেজিয়াল আলসার, ফটোসেন্সিটিভিটি হইতে পারে। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি আলোচনা করতেছি, যেমন কুইনিন, সিনকোনিজম, হেডেক, ভিশন ডিস্টারবেন্স, সুয়েটিং, এটা কিন্তু সিএনএস টক্সিসিটি, ভিজুয়াল টক্সিসিটি,
তাছাড়া অটোনমিক গ্ল্যান্ডের উপর কিন্তু তার টক্সিক ইফেক্ট আছে, সেই জন্য এই সিনকোনিজম ক্লিনিক্যাল ফিচার্সটা করে। তাছাড়া আর্টিসুনেট একেআই কিন্তু ডেভেলপ করার চান্স আছে। এবং অ্যান্টি রিল্যাপস এজেন্ট, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কথাবার্তা, প্রাইমাকুইন টেফনুকুইন, হিমোলাইটিক অ্যানিমিয়ান গ্লুকোসিস্টোসেট ডেফিসিয়েন্সি, এটা কিন্তু আরেকটা ডিজিজ কন্ডিশন, খুবই ইন্টারেস্টিং। গ্লুকোসিস্টোসিড ডিহাইড্রোজেনেস কি করে, নর্মালি যে আমাদের শরীরে, আপনার আমার শরীরে যে আরবিসিটা আছে, ওই আরবিসির মধ্যে প্রাত্যহিক মানে ডে টু ডে একটি অক্সিডেটিভ স্ট্রেস আসে, যেটা ফিজিওলজিক্যাল। ওই স্ট্রেসটাকে হ্যান্ডেল করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, সেটা জেনারেটের জন্য আমার এই এনজাইমটা দরকার। এবং যে সমস্ত ইন্ডিভিজুয়াল ন্যাচারালি আমার গ্লুকোসিস্টোসিড ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্ট, তাদের আরবিসিটি কিন্তু ন্যাচারাল ফিজিওলজিক্যাল যে স্ট্রেস ওইটাই হ্যান্ডেল করতে পারে না। এবং এই দুইটা ড্রাগের এবিলিটি আছে কিন্তু আরবিসির ভিতরে গিয়ে স্ট্রেসটাকে বাড়ায় দেওয়ার। সো যে পেশেন্ট ন্যাচারালি স্ট্রেস হ্যান্ডেল করতে পারতেছেন না, সো যেই পেশেন্টটা ন্যাচারালি স্ট্রেস হ্যান্ডেল করতে পারতেছে না, তাকে আমি এই ড্রাগ, ট্রিটমেন্ট পারপাসে ড্রাগ দিয়ে আরো কন্ডিশনটাকে আমি খারাপ করে দেওয়ার এবিলিটি মানে ক্রিয়েট করে রাখতেছি। জিনিসটা কেমন হয়ে গেল না? সো এই প্রাইমাকুইন আর টেফনাকুইন অ্যাড করার আগে অবশ্যই আমাদেরকে দেখতে হবে গ্লুকোসিস্টোসফেট কন্ডিশনটা, স্ট্যাটাসটা কেমন। যদি এটা পজিটিভ থাকে, তখন মাত্র এটা ফুল ডোজে আমরা ইউজ করবো। আর যদি এটা পজিটিভ বলতে আমি বুঝাইতে চাইতেছি যে এই কন্ডিশনটা নাই, তার মানে গ্লুকোসিস্টোসের ডেফিসিয়েন্সি তার নাই, পেশেন্টটা নর্মাল, তখন কিন্তু আমরা ফুল ডোজে এগুলা ইউজ করবো। আর যদি দেখি পেশেন্ট এই কন্ডিশনে সাফারার, তখন কিন্তু এগুলো ফুল ডোজে দিব না, এগুলো স্টিল আমরা ইউজ করব, কিন্তু লো ডোজে দিব, যাতে অক্সিডেটিভ স্ট্রেসটা চেইন রিয়াকশনের মতো আরবিসি যাতে ভাঙতে না থাকে অক্সিডেটিভ স্ট্রেসের জন্য। এটাই হচ্ছে কিন্তু এর কথাবার্তা। হ্যাঁ, এবং এখানেই বলে দেই এই এজেন্টগুলা প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড। কেন প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড? একই কন্ডিশন, যে প্রেগনেন্ট পেশেন্টের তো আমরা এই এনজাইমটা টেস্ট করতে পারবো, টেস্ট করে আমরা বুঝতে পারবো সে পজিটিভ কি নেগেটিভ। ধরে নিলাম সে নেগেটিভ, মানে ভালো। কিন্তু তার মধ্যে যে ফিটাসটা আসে, ফিটাসটা কিন্তু জন্মের আগ পর্যন্ত আমরা এই টেস্টটা করতে পারবো না। সো ফিটাসের এই যদি এই কন্ডিশনে সে সাফারার হয়েও জন্মের আগে কিন্তু আমরা জানি না সে সাফারার কিনা। সো আমরা যদি এই ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে এগুলা ইউজ করি, সো ফিটাসের মধ্যে গিয়ে দেখা যাবে যে এই ড্রাগগুলা হিমোলাইসিস করে ফিটাসকে ওখানেই মানে অ্যাবর্শন টেবর্শন করায় দিতে পারে। সো এই জিনিসগুলো প্রেগন্যান্ট লেডির ক্ষেত্রে কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড। নাও এটা হচ্ছে যে প্রিভেনশন। হ্যাঁ, প্রিভেনশনের মধ্যে আমরা কি কি আলোচনা করব আপ টু না, আমাদের একদম আমাদের লাস্ট সেগমেন্টে চলে আসছি। লাস্ট সেগমেন্টের মধ্যে মানে ম্যালেরিয়া প্রিভেনশন আমরা কিভাবে করব। মস্কুর তিনটে অ্যাপ্রোচ আছে: মস্কুটো বাইট প্রিভেনশন, ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস, আর পাবলিক হেলথ সার্ভেইলেন্স। নাও মুভিং ফরওয়ার্ড, মস্কুইটো বাইট প্রিভেনশন। মস্কুইটো বাইট প্রিভেন্ট করতে হলে আমার কি করতে হবে ভাই? আগে প্রথম কথা, যেহেতু মশার কামড় খাইতে চাচ্ছি না, তো মশা থেকে দূরে থাকতে হবে। দূরে থাকার জন্য আমার কি করতে হবে? দেখতে হবে যে মশা কোন সময় বেশি কামড় দেয়, ওই সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। যেমন ফিমেল এনোফিলিস মস্কিটো, যেটা ম্যালেরিয়ার জন্য দায়ী, এটা কিন্তু সন্ধ্যার পরপরই মানে একটু একটু গোধূলির যে সময়টা, ওই সময়টাতে কিন্তু সে মানে বাইট করার টেন্ডেন্সিটা বেশি। সো আমাদেরকে কিন্তু ওই সময়টা অ্যাভয়েড করতে হবে। সো এখানে এডিশনাল কিছু ইনফেক্ট করে দিচ্ছি, যেমন এডিস এজেপ্টি মস্কুইটো, যেটা ডেঙ্গু ফিভার চিকুনগুনিয়া এগুলোর জন্য যেটা দায়ী, ওই মশাটা কিন্তু আবার দিনের বেলা কামড়ায়। সো আপনাকে প্যাটার্ন অনুযায়ী ওই মানে এক্সপোজারটা অ্যাভয়েড করতে হবে। তারপর আমরা ওই যে মশারি টাঙাই, মশারিটা ইউজ করতে হবে। নতুন কিন্তু এখন ইন্টারভেনশন হিসেবে যেটা আসছে, মস্কুইটো নেটের মধ্যে ইনসেকটিসাইড মানে ট্রিটেড ইনসেকটিসাইড দিয়ে দেওয়া থাকে, এই লেভেলের কিছু মস্কুইটো নেট আসছে বাজারে, ওইগুলো আমরা ইউজ করতে পারি। তারপর প্রোটেক্টিভ ক্লোথিং, লম্বা হাতা শার্ট, এগুলো আমরা ইউজ করতে পারি। এবং অবশেষে মস্কুইটো রিপিলেন্ট কিন্তু আমরা ইউজ করবো। এগুলা জানা কথাবার্তা, অ্যাভয়েড এক্সপোজার। আর মস্কুইটো কন্ট্রোল কিছু করবো, মানে ব্রিডিং যে স্পেস গুলো আছে, পানি জমা থাকা যাবে না, জঙ্গল ঝোপঝাড় এগুলো আমরা মানে এলিমিনেট করব। সাথে ইনসেকটিসাইড স্প্রে করব। আর নতুন কিন্তু কিছু গবেষণার কথাবার্তা আসছে, সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড মসকুইটো আমরা ইউজ করব, এবং ইউজ অফ এন্ডেক্টয়েডস, এন্ডেক্টোসাইডস অ্যান্ড টক্সিক সুগার বেডস। টক্সিক সুগার বেড জিনিসটা কি? মশা আসবে, সুগার খাবে, খাওয়ার জন্য, এনার্জি নেওয়ার জন্য, কিন্তু সেটার মধ্যে আমরা টক্সিন মিশাই দেবো, ওটা খাইয়া কিন্তু সে মারা যাবে। আবার জেনেটিক্যালি মডিফাইড মসকুইটো কি করবে? সে কামড় দিবে ঠিকই, কিন্তু ট্রান্সমিশন করতে পারবে না, কারণ তাকে ওই অনুযায়ী মডিফাইড করে দেওয়া হয়েছে জেনেটিক্যালি, যে যা ট্রান্সমিশন রেট অর্থাৎ স্পোরোজয়েড লেভেলে কিন্তু তাকে চেঞ্জ করে দেওয়ার এবিলিটি আছে। সেগুলো হচ্ছে আমাদের নতুন কথাবার্তা, যেগুলা মানে ডিফারেন্ট ডিফারেন্ট পাবলিকেশনে আসছে। সো এগুলো আমি কিছু অ্যাড করে দিচ্ছি এখানে ইউএস ফ্যামিলি পার্সপেক্টিভে। এখন ইমার্জিং চ্যালেঞ্জ আছে এই ক্ষেত্রে। কি কি ইমার্জিং চ্যালেঞ্জ? মানে মস্কুইটো বাইট বললাম আর এক্সপোজার বললাম, সরি এক্সপোজার বললাম, আর কন্ট্রোল মেথডটা অ্যাভয়েড করার কথা বললাম। কিছু ইমার্জিং চ্যালেঞ্জ হলো
এই মশা নট অনলি প্লাজমা, আগে বলছি প্লাজমোডিয়াম বেটারা ওরা স্মার্ট হয়ে যাইতেছে, যেমন র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের এগেনস্টে রেজিস্ট্যান্সি ডেভেলপ করে ফেলছে। এখন মশাও নিজেদেরকে স্মার্ট করে ফেলতেছে, এরা কি করছে ইনসেকটিসাইডের এগেনস্টে নিজেদেরকে রেজিস্ট্যান্স করে ফেলতেছে। সো আমরা ওই যে মসকুইটো নেটের মধ্যে ইনসেকটিসাইড মিশায়ে আর কাজ করতেছে না, বা স্প্রে করলেও আর কাজ করতেছে না। আবার তাদের বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ চলে আসতেছে। বিহেভিয়ার মধ্যে কি, আগে বলছি যে ওরা সন্ধ্যার পর গোধূলি, বিশেষ করে গোধূলি সময়টাতে কামড় দেয়, এখন দেখা যায় যে না, দিনের বেলাও কামড়াচ্ছে কিছু কিছু স্পেসিস। সো নিজেদেরকে ওরা কিন্তু ওইভাবে মডিফাই করে ফেলতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইমার্জিং চ্যালেঞ্জ, যেগুলা অর্থাৎ আমরা অলরেডি যেগুলা ট্রিটমেন্ট হিসেবে বা প্রিভেনশন অ্যাপ্রোচ হিসেবে মানে প্র্যাকটিক্যালি ইউজ করতেছি, ওরা ওইগুলার এগেনস্টে রেসনেস ডেভেলপ করতেছে। সো আমাদেরকে তো আরো ফার্দার গবেষণা দরকার, কি করব না করব। সলিউশনটা কি? সলিউশন হিসেবে ডব্লিউএইচ এখানে একটা কথা বলছে যে এখন যেহেতু ওরা নিজেদেরকে রেজিস্ট্যান্স করে ফেলছে, তো আপনারা যেটা করতে পারেন ওই যে মশার নেটের মধ্যে একটা যে কোনো একটা ক্লাসের ইনসেকটিসাইড না দিয়ে কয়েকটা ক্লাসকে মিক্সড করে একটা হাইব্রিড কন্ডিশন ক্রিয়েট করে আপনারা ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস ডেভিডসনের একটা বক্স। আমরা প্রোফাইল্যাক্সিস কি কি দিব, সো আগেই বলে দিই, আগে যে ড্রাগগুলো দেখাইছি, যে ড্রাগগুলো ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করছি, ওই একই ড্রাগগুলোই কিন্তু আমরা প্রোফাইল্যাক্সিস হিসেবে ইউজ করতে পারবো, শুধু ডোজটা আলাদা হবে। যেমন ক্লোরোকুইন সেন্সিটিভ যদি হয়, এই যে ক্লোরোকুইন অথবা হাইড্রোক্সি ক্লোরোকুইন আমরা এড করতে পারবো। আর ক্লোরোকুইন রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে ওই যে সেকেন্ড লাইন ক্লাসগুলো মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন, এটোভাকুন, প্রোগুয়ানিল, এগুলো আমরা আমরা কিন্তু ইউজ করতে পারবো। নাও প্রিভেনশনের মধ্যে আমাদের লাস্ট কথা, যেটা হচ্ছে পাবলিক হেলথ সার্ভেইলেন্স। আগেই কথার ইম্পর্টেন্সটা বলে দিছি, পাবলিক হেলথ সার্ভেইলেন্স কি, কেন ইম্পর্টেন্স। যে ট্রান্সমিশন এন্ড ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স ডাটা ইনফর্মস ট্রাভেল অ্যাডভাইসরিজ এন্ড কেমোপ্রোফাইলেক্সিস রিকমেন্ডেশন, মানে এই পাবলিক হেলথকে জানানোর মাধ্যমেই কিন্তু আমরা যে এন্ডেমিক রিজিয়নে ট্রাভেল করতে হলে কি কি প্রিকশন নেওয়া উচিত, এবং আগে ডিজিজ প্রিভেনশন করার জন্য কি কি কেমোপ্রোফাইলেক্সিস দেওয়া উচিত, এই জিনিসগুলো আসেই কিন্তু পাবলিক হেলথ থেকে। সো এটাকে মানে ছোট করে দেখার কিছু নাই। এখন হাউ ক্যান ট্রাভেলার্স প্রিভেন্ট ম্যালেরিয়া, এত কিছু বলে বলে মানে প্রিভেনশন সেগমেন্টে জিনিসটা add করে ধরেন আপনি প্ল্যান করতেছেন সাব সাহারান আফ্রিকাতে কোনো কারণে ট্যুরে যাবেন, তাহলে আপনার কি কি অ্যাপ্রোচ হওয়া উচিত? আপনি চেক ম্যালেরিয়া রিস্ক, আগে দেখবেন যে এরিয়া যাইতে চাইতেছেন ওই এরিয়ার ম্যালেরিয়ার রিস্কটা কেমন। ঠিক আছে, এখন দেখলেন যে ঠিক আছে ওই এলাকার রিস্ক আছে, তখন আপনি কি করবেন? টেক প্রিভেন্টিভ মেডিকেশন, মানে এখানে বলতে চাচ্ছে কেমো প্রোফাইলেক্সিস নেবেন, যাতে মানে ওই জায়গাতে যাওয়া এলে মানে ইনফেকশন রিস্কটা কমে। তারপর কি কি করলেন? ইউজ ইনসেক্ট রিপেলেন্ট, ডিফারেন্ট রিপেলেন্ট ইউজ করলেন, তারপর লং হাতা জামা পরলেন। এগুলো পরে ধরেন আপনি আফ্রিকার মধ্যে চলে গেছেন, এখন ওই জায়গায় গিয়ে কি করবেন? ওই জায়গায় গিয়ে যে রুমের মধ্যে থাকবেন, ওই রুমের মধ্যে ফার্দার প্রিকশন হিসেবে আপনি নেট ইউজ করবেন। ঠিক আছে, এখন এত কিছু একদম শুরু থেকে নেট ইউজ করা পর্যন্ত প্রিকশন নিয়েও কাজ হইল না, আপনার সাসপেক্ট করতেছে ম্যালেরিয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আইডেন্টিফাই সিমটমস এবং অ্যাকর্ডিংলি খুব কুইকলি কিন্তু আপনাকে রেসপন্স করতে হবে। ঠিক আছে, এই কথাগুলোই কিন্তু এখানে ফিগার আকারে বলা আছে। ম্যালেরিয়া ভ্যাকসিনস এন্ড মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এগুলো হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিনের কথাবার্তা কিন্তু একদম নতুন। ঠিক আছে, এগুলো 2024 সালে এগুলো আসছে, যে নতুন একটা ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছে। ভ্যাকসিনের নাম হচ্ছে RTS SASO1 অ্যান্ড R21 ম্যাট্রিক্স এম, এটা হচ্ছে ভ্যাকসিনের নাম। এই ভ্যাকসিনটা কোন স্টেজে কাজ করে? ওই যে প্যাথোফিজিওলজি আমরা বলছিলাম, মশার কামড়ের সাথে সাথে যে ফর্মটা আমাদের ব্লাডে যায় সেটার নাম হচ্ছে স্পোরোজয়েড। এটা কিন্তু স্পোরোজয়েডের এগেইনস্টে এটা কিন্তু কাজ করে। ঠিক আছে, একদম ইনিশিয়াল ফেজে আমরা ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এই ইনফেকশনটাকে আটকানোর চেষ্টা করি। মনোক্লোনাল অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডিটাও কিন্তু এই স্পোরোজয়েড, দেখেন এখানে এই স্পোরোজয়েটের এগেনস্টে একই প্রোটিন স্পোরোজয়েটের এগেনস্টে কাজ করতেছে, কিন্তু এটা কিন্তু এখনো স্টিল ডেভেলপিং পর্যায়ে আছে। কিন্তু ভ্যাকসিনটা কিন্তু এখনো মার্কেটে কিন্তু অ্যাভেলেবল। ভ্যাকসিনটা মানে ডব্লিউএইচ এর রিকমেন্ডেশনে এটা ওরা মানে ডিস্ট্রিবিউশনটা ওরাই দেখভাল করে আর কি। সো এটা এখনো কিছু কিছু জায়গায় এটা প্র্যাকটিসের মধ্যে আছে। সো এইটাই হচ্ছে যে মানে একটা নিউয়ার ইন্টারভেনশন বলতে লাইফ সাইকেল অনুযায়ী ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ সাইকেলে আমরা কি কি ইন্টারভেনশন নিতে পারি অলরেডি কথাবার্তা বলে ফেলছি, জাস্ট ফিগার অনুযায়ী এই জিনিসটা দেখানো হয়েছে। যেমন ধরেন মশা কামড় দিল, স্পোরোজয়েডটা দিল, এই যে স্পোরোজয়েডটা ব্লাডে দিছে, স্পোরোজয়েডের এগেনস্টে অলরেডি একটু আগেই বলছি ভ্যাকসিন ডেভেলপ করছে। ঠিক আছে, এই ভ্যাকসিন কিন্তু রেসিডেন্টদেরকে দেওয়া হয়, ট্রাভেলারদেরকে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না এই কথাবার্তা একটু লাস্টে বলতেছি। আবার ধরেন ট্রিটমেন্ট পারপাসে আগেই বলছি যে ব্লাডের স্টেজটাকে রাপচার হওয়ার আগে একে মারতে হবে, একে মারার জন্য কি করতে হবে? ব্লাড সাইজন্টিসাইড এড করতে হবে। সো এই যে এখানে এই কথাগুলো বলছে। আবার হিপনোজয়েড, যেখানে লিভারের ডরমেন্ট ফর্ম, এই ডরমেন্ট ফর্মটাকে মারার জন্য কি করতে হবে? এই যে এখানে প্রাইমাকুইন টেফনোকুইন অলরেডি কিন্তু বলে ফেলছে। আর হচ্ছে গ্যামেটোসাইট। ঠিক আছে, এই যে দেখেন গ্যামেটোসাইট ব্লাডে আসছে, এই গ্যামেটোসাইটের এগেনস্টে কিন্তু
লোডোস প্রাইমাকুইন, যেটা নতুন কথাবার্তা আমরা ইউজ করতে পারি, যেটা গেমেটোসাইটের কাউন্টটা কমায় ট্রান্সমিশনের রেটটা কিন্তু কমায়। ঠিক আছে, এটা মেইনলি প্লাজমোডিয়াম ফালসিপারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। যে আমরা প্রাইমাকুইনটাই, যেটা আমরা ওই যে ডরমেন্ট ফর্মে ইউজ করতেছিলাম আইদার প্রাইমাকুইন ও টেফনোকুইন, সেখান থেকে এই প্রাইমাকুইন ডাকটা যদি আমরা লোডোজে ব্লাডে দিতে পারি, তাহলে গেমেটোসাইটটাকেও সে কিল করার এবিলিটি রাখে। এখন বললাম তাহলে ভাইয়া, কেন স্পোরোজয়েড মানে ভ্যাকসিনটা কেন ট্রাভেলারকে দেওয়া হয় না, কেন রেসিডেন্টকে দেওয়া হয়? সো এই ভ্যাকসিনের প্রবাবলি 3টা ডোজ আছে, হ্যাঁ। খুব সম্ভবত 18তম মাসে, অর্থাৎ 18 মাস ডিউরেশন লাগে টোটাল। একজন 0 থেকে শুরু করে 18 মাস পর্যন্ত 3-4টা ডোজ হয়তো দিতে হয়। এখন আপনি ট্যুরের যে মানে প্ল্যানগুলো হয়, সেগুলো তো খুব শর্ট প্ল্যান হয়। ঠিক আছে, যে ট্যুরের প্ল্যান তো কেউ 18 মাস আগে থেকে করবে, এটা খুবই আনলাইকলি। সো ট্রাভেলার্সদেরকে এটা দেওয়ার মানে ইমপ্র্যাকটিক্যাল। আবার যেহেতু রেসিডেন্ট যারা আছে, ধরেন আফ্রিকার যে মানুষগুলো আছে, তারা তো ওইখানে বাস করে, তাদের এটার চাহিদাটা বেশি। হ্যাঁ, আর এই জিনিসটা নতুন মার্কেটে আসতেছে, নতুন ইনভেনশন, সো তাদের চাহিদা বেশি। সো আমরা আগে চেষ্টা করবো রেসিডেন্টকে দেওয়া, ট্রাভেলারদেরকে দেওয়া মানে বিলাসিতা। আগে যারা ওখানে ডে টু ডে লাইফ নিয়ে মানে সার্ভাইভ করারই যাদের কাছে অনেক কষ্টকর হয়ে যাইতেছে, তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়াটা আগে উচিত না? সো আমরা এখানে এটাই বলছি যে আমরা রেসিডেন্টকে প্রায়োরিটি দিব, ট্রাভেলার্সদেরকে এটা এভয়েড করলেও চলবে, দিতে পারবো, দিলে সমস্যা নাই, কিন্তু আপনাকে প্রায়োরিটি বুঝতে হবে। সো এটাই হচ্ছে কথাবার্তা। কি নোটস এখন পর্যন্ত যে কথাগুলো বললাম, সেইগুলার মানে এতক্ষণ পর্যন্ত আমাদের ডিসকাশনে একদম লাস্ট সেগমেন্টে আমরা ঢুকে গেছি। এই লাস্ট সেগমেন্টে এটা কি নোটস একেবারে সামারি আকারে কি বলতে চাইতেছি যেটা, যেহেতু আমরা অনেক নতুন নতুন ইন্টারভেনশন আসছে ম্যালেরিয়ার এগেনস্টে, আমরা নতুন ভ্যাকসিন দিচ্ছি, মনোক্লোনাল অ্যান্টিবডি দিচ্ছি, গেমেটোসাইট কিল করতেছি, কিন্তু তারপরও এটা কিন্তু মেজর থ্রেট টু হিউম্যান হেলথ ওয়ার্ল্ড ওয়াইড। এত কিছুর পরেও এটা থ্রেট হিসেবে পারসিস্ট করতেছে। তারপর বলতেছে যেটা, দেন অ্যাকুরেসি অফ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ডিক্রিজড, কেন? মিউটেশনের কারণে বলে ফেলছে। তারপর নতুন ভ্যাকসিন আসছে, এই কথা এখানে বলছে। তারপর আরেকটা কনসার্ন, রেজিস্ট্যান্স টু আর্টিমিসিনিন। যে সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা দেখা গেছে যে আর্টিমিসিন, আইভি আর্টিমিসিনেরটাই কিন্তু আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস ছিল, সেক্ষেত্রে এটার প্রতি রেজিস্ট্যান্সই চলে আসতেছে, তো এটাও আমাদের একটা কনসার্ন। তারপর নট অনলি প্লাজমোডিয়াম, মশা নিজেকেও ইমপ্রুভ করে ফেলছে, সেটা ইনসেকটিসাইড রেজিস্ট্যান্স, এটাও আরেকটা কনসার্ন। ঠিক আছে, দেন অ্যাসিমটোমেটিক ইনফেকশন, একদম শুরু দিকে বলছি, এটা যদিও পেশেন্ট অ্যাসিমটোমেটিক, কিন্তু কোভিড এর মতো সে ট্রান্সমিশনের রিস্ক বয়ে বেড়ায়। সো এই পেশেন্টগুলো চোখে দেখতেছি ভালো, কিন্তু এরাই আসলে সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য ক্ষতিকর হয়ে গেছে। দেন এটারই আরেকটা কন্ডিশন, প্লাজমোডিয়াম নলেসি কি করে, মানে ওদের একটা সিমিয়ান রিজার্ভার বলতে তার একটা অ্যানিমেল রিজার্ভার আছে। দেখা যায় যে মানকি বানরের মধ্যে কিন্তু সে রিজার্ভার হিসেবে কাজ করে, তো দেখা যায় যে বানর থেকেও এখন মানুষের মধ্যে ইনফেকশনটা ট্রান্সমিট হওয়ার একটা রিস্ক বেড়ে যাচ্ছে। সো নিউ কন্ট্রোল ইন্টারভেনশনস টু অ্যাচিভ ইরাডিকেশন, মানে যেটা বলতে চাচ্ছি, যেহেতু এটা প্রাণীর মধ্যেও রিজার্ভার আছে, এটাকে কিল করার জন্য এখন নতুন কিছু ভাবতে হবে। এই পর্যন্ত কিন্তু কথাবার্তা এখানে বলছে। সো এখানে শেষ করার আগে, যাই হোক, ক্লিনিক্যাল সিনারিও আছে, ক্লিনিক্যাল সিনারিওটা আমরা একটু দেখি যে ক্লিনিক্যাল সিনারিও এখানে কি বলতে চাইতেছে। এই ক্লিনিক্যাল সিনারিও লাস্টে কিন্তু কি জানতে চাচ্ছে এটা আগে জানি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ রিকারেন্স অফ সিমটমস ইন দিস পেশেন্ট। এটা হচ্ছে ইউএসএমএল স্টেপ 1 এর ইউয়ার্ল্ড এর মতো করে একটা প্রেজেন্টেশন। এরকম করেই কিন্তু ইউয়ার্ল্ড এর কোয়েশ্চেন গুলো আসে, এবং মেইন এক্সামের কোয়েশ্চেন গুলো এরকম থাকে। আমাদেরকে কিন্তু এভাবেই কোয়েশ্চেন গুলো ফেস করতে হয়, এবং কোয়েশ্চেন গুলা এভাবেই সলভ করার জন্য কি কি স্ট্র্যাটেজি আছে সেটা আমরা একটু ডিসকাস করি এখন, হ্যাঁ। সো আমি যেটা কিছু কোয়েশ্চেন সলভ করার কিছু টেকনিক থাকে, হ্যাঁ, আমি যেটা করতাম একদম লাস্ট লাইনটা আগেই পড়তাম। যখন লাস্ট লাইনটা পড়ি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ রিকারেন্স অফ সিমটমস ইন দিস পেশেন্ট, মানে এখানে এমন কিছু বলছে যেখানে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করছে, এবং এটার কজ জানতে চাইছে, কেন, সেই কজটা কি। চলেন আমরা দেখি। A 55-year-old woman comes to physician because of fever, chest, headache, and nausea over the past 3 days. Okay. 9 months ago, she returned from a vacation in Indonesia where she had experienced similar symptoms and episodic fever. She was treated with chloroquine and recovered uneventfully. Her temperature currently 102.4 ডিগ্রি ফারেনহাইট, আর বাকি ভাইটাস যেগুলো আছে এগুলো নর্মাল। ফিজিক্যাল এক্সামিনেশন শোজ স্ক্লেরাল ইকটেরাস, অ্যাবডোমেন ইজ সফট, বাউল সাউন্ডস আর অ্যাক্টিভ। নিউরোলজি এক্সামিনেশন আনরিমার্কেবল। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 10 গ্রাম/ডেসিলিটার। ফটোমাইক্রোগ্রাফ অফ পেরিফেরাল ব্লাড স্মেয়ার ইজ শোন, মানে এই যে এখানে পেরিফেরাল ব্লাড স্মেয়ার দিয়ে ফটোমাইক্রোগ্রাফ দেখাইছে। এখানে যেটা বলতে চাইতেছে, কারেন্টলি একটা পেশেন্টের ফিভার, চিস এবং হেডেক ডেভেলপ করছে, এবং 3 দিন থেকে এই ফিচার্সগুলো আছে, এবং হিস্ট্রি দিচ্ছে যে
9 মাস আগে ইন্দোনেশিয়াতে গেছিল এবং সেম ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করছিল। তখন তার মধ্যে ম্যালেরিয়া সাসপেক্ট করা হয়েছিল এবং তাকে ক্লোরোকুইন দ্বারা কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছিল। ঠিক আছে, 9 মাস আগের ঘটনা, 9 মাস আগে সেম ফিচার ছিল, 9 মাস আগে ক্লোরোকুইন দ্বারা তাকে কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছিল। তাহলে তখন পেশেন্টটা কিন্তু এই যে বলছে রিকভার্ড আনইভেন্টফুলি, পেশেন্ট তখন ভালো হয়ে গেছিল। তাহলে 9 মাস পরে এখন আসে আবার দেখতেছি একই সমস্যা নিয়ে আসতেছে, পেরিফেরাল ব্লাড স্মিয়ার করে দেখলাম যে এই এই কন্ডিশন। তাহলে এখন জানতে চাইতেছে যে ঠিক আছে, এখন তাইলে ক্লিনিক্যাল ফিচার রিকারেন্স করলো কেন, কি কারণ হইতে পারে। চলেন আমরা এটা একটু ভাঙি। 9 মাস আগে তার ম্যালেরিয়া সাসপেক্ট করা হয়েছিল, তখন তাকে ক্লোরোকুইন দ্বারা ট্রিটমেন্ট করা হয়েছিল। এবং কারেন্টলি সে যেহেতু এন্ডেমিক রিজনে নাই এবং এগেইন ফিচার্স নিয়ে আসছে এবং পেরিফেরাল ব্লাড স্মিয়ার করে আমরা স্কাফনার গ্রানিউলস পাইতেছি, এই যে ডট 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 এগুলো কিন্তু স্কাফনার গ্রানিউলস। তার মানে পেরিফেরাল ব্লাড স্মিয়ার করে আমরা স্কাফনার গ্রানিউলস পাচ্ছি, ক্লিনিক্যাল ফিচার পাচ্ছি। এখন দেখতেছি যে ম্যালেরিয়া আসছে, ওমা। এখন যেটা বলতে চাচ্ছে যে 9 মাস আগে ইন্দোনেশিয়া গেছিল, এখন তো সে ইন্দোনেশিয়া নাই, এখন তাহলে ম্যালেরিয়ার কারণ কি? এবং স্পেসিস আমরা বুঝে গেলাম স্কাফনার গিনোস দ্বারা আইদার ভাইভেক্স অথবা ওভালি দ্বারা কিন্তু তার আগের ইনফেকশনটা হয়েছিল। তাহলে সমস্যাটা কি? আগে ইনফেকশন হয়েছিল, ক্লোরোকুইন দ্বারা ট্রিটমেন্টও দেওয়া হলো, এখন কেন আবার তার ইনফেকশন রিকারেন্সটা হইলো? কারণ এখন দেখি আমরা আগে কি ফলটা ছিল, আগে কি ভুলটা করা হয়েছে। আগে দেখেন, ক্লোরোকুইন দ্বারা শুধু কি ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু প্রাইমাকুইন আর টেফনোকুইন অ্যাড করা হয়েছে কিনা এখানে কিন্তু বলা হয় নাই। তার মানে অ্যাড করা হয় নাই, ট্রিটেড উইথ ক্লোরোকুইন মানে শুধু ক্লোরোকুইন দ্বারা ট্রিটমেন্ট করা হয়েছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আমরা যাই আগের যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচের, এই যে মানে ওই পেশেন্টটা 9 মাস আগে যখন ইন্দোনেশিয়াতে ছিল, তো তখন যখন তার ম্যালেরিয়া সিমটম গুলো আসছিল, তখন তাকে ব্লাড সাইজন্টিসাইড দ্বারা ক্লোরোকুইন যেটা, সেটার দ্বারা এই ফর্মটাকে অ্যাটাক করা হয়েছিল এবং পেশেন্ট তখন ভালো হয়ে গেছিল। ঠিক আছে, কিন্তু ওই যে ডরমেন্ট ফর্মটা, এই ফর্মটাকে কিল করার জন্য আমার এই যে প্রাইমাকুইন ও টেফনাকুইনটা অ্যাড করা হয় নাই। যার কারণে আজ 9 মাস পরে পেশেন্ট যখন তার নিজের এলাকায় ফিরে আসছে, নিজের এলাকায় ভালো আছে, হুট করে কেন সিমটম ডেভেলপ করলো? কারণ এই ডরমেন্ট ফর্মটা অ্যাক্টিভেট হয়ে আবার আরবিসিকে অ্যাটাক করছে। সো আমার আগের ভুলটা কি ছিল? আগের ভুলটা ছিল আগের এই ক্লোরোকুইনের সাথে প্রাইমাকুইন অথবা টেফনাকুইন এই দুইটার একটা অ্যাড করা হয় নাই। যার কারণে আমার পেশেন্টটা এখন আজকে 9 মাস পরে ক্লিনিক্যাল ফিচার কিন্তু ডেভেলপ করছে। সো ওটাই আমার, চলে যাচ্ছি লাস্ট যেটা ছিল, এই যে এই কথাবার্তা কিন্তু এখানে বলছে রিঅ্যাক্টিভেশন অফ ডরমেন্ট লিভার স্টেজ। ঠিক আছে, রিল্যাপস হয়েছে যে ঘটনাটা টার্সিয়ান ম্যালেরিয়া, কারণ এই হিপনোজেট ফোনটাকে আমরা অ্যাটাক করতে পারি নাই। এটাই কিন্তু এখানে ডিসকাস করছে এবং কোয়েশ্চেনগুলো কিন্তু এভাবে ভাঙতে হয়। ঠিক আছে, ভাঙে ভাঙে ডিসকাশন করতে হয়। এখন আরেকটা কোয়েশ্চেন যেটা হইতে পারে যে কেমোপ্রোফাইলেক্সিস আমরা কতদিন ইউজ করব। হ্যাঁ, এখানে যেহেতু আমরা কেমোপ্রোফাইলেক্সিস এর সেগমেন্টে আবার যাই, এই যে কেমোপ্রোফাইলেক্সিস বললাম, এই ড্রাগগুলা জেনারেলি কাদের দেওয়া হয়? ধরুন ট্রাভেলার, আপনি এন্ডেমিক রিজনে ট্রাভেল করতে যাচ্ছেন, আপনি 1 থেকে 1 সপ্তাহ আগে মোটামুটি এগুলা শুরু মানে ড্রাগগুলা নেওয়া শুরু করবেন এবং ট্রাভেল থেকে ট্যুর থেকে আসার পরও অন্তত 4 সপ্তাহ কিন্তু আপনাকে চালায় যাইতে হবে। এখন কেন 4 সপ্তাহ ভাইয়া চালায় যেতে হবে? কারণটা কি? কারণ হলো, ধরেন আপনি ট্যুরে গেছেন 30 দিনের ট্যুরে, এখন 30 দিন পর্যন্ত আপনি কেমোপ্রোফাইলেক্সিস ড্রাগ ইউজ করছেন। এখন 30 নম্বর দিনে আপনি দেশে ফিরে আসছেন, এখন মনে করতেছেন ওকে আমি তো দেশে চলে আসছি, তো এখন কি আর আমার ড্রাগ নেওয়ার দরকার আছে? আমি তো যে এন্ডেমিক রিজন থেকে চলে আসছি, সো মশার কামড় হয়তো খাইছি বা খাই নাই, কিন্তু আমার তো আর এখন ইনফেকশনের চান্স নাই, সো আমি ড্রাগ নেওয়া বন্ধ করে দিই। So, এই ক্ষেত্রে আপনার কন্ডিশনটা কি হবে? ধরেন আপনি 30 নম্বর দিনে দেশে ফিরে আসছেন, কিন্তু এটা তো পসিবল যে 30 নম্বর দিনেও আপনাকে একটা মশা কামড় দিতে পারে। তাই 30 নম্বর দিনে যে মশাটাকে আপনাকে কামড় দিল, সেই মশাটা কিন্তু ওই যে আমার পেথোফিজিক্যাল সাইকেলটা মনে করে দেখেন, লিভার হয়ে ঘুরে 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 ব্লাডে আসে ক্লিনিক্যাল ফিচার এপিয়ার করতে, তার কিন্তু 7 থেকে 30 দিন সময় লাগে। সো ধরে নিলাম আপনার ক্ষেত্রে, তার ক্ষেত্রে এই 30 দিন সময় লাগলো, এবং 30 দিন পরে ব্লাডে আসলো, ব্লাডে আসে কোনো ড্রাগ আর পাইলো না, কারণ আপনি তো ড্রাগ নিয়ে আগেই বন্ধ করে দিচ্ছেন। আপনি মনে করছেন আমি দেশে চলে আসছি, এখন ড্রাগ নিয়ে কি হবে? কিন্তু ওই যে 30 দিন পরে আপনার ব্লাডে প্যারাসাইটটা রিলিজ হচ্ছে, সেই মুহূর্তে আপনার ডিউ টু অ্যাবসেন্স অফ ড্রাগ আপনার ক্লিনিক্যাল ফিচার কিন্তু ডেভেলপ করবে। সো এই জন্য বলা হয় ট্রাভেল শেষ হওয়ারও অন্তত পক্ষে 4 সপ্তাহ যাতে কেমোপ্রোফাইলেকটিক এজেন্টগুলো কিন্তু আমরা ইউজ করি। আশা করি আমি বুঝাইতে পারছি। সো এইগুলা হলো কথাবার্তা আমার প্রেজেন্টেশনের। এখান থেকে যে ডিফারেন্ট রিসোর্স আমি কই কই থেকে এগুলা নিছি, মেইনলি ডেভিডসন নিছি, সাথে ডিফারেন্ট আর্টিকলস, এগুলা থেকে কালেক্ট ইনফরমেশন গুলা কালেক্ট করছি আর কি। সো এটুক ছিল আমার প্রেজেন্টেশনের কথাবার্তা। এখন শুরুর দিকে যেটা আমি বলছিলাম, শুরুর দিকে যে কথাটা বলছিলাম আর কি, সরি স্লাইডটা কাজ করতেছে না। হুম, যে আমাদের ভিউটা থাকে যে আমরা ওই যে ফার্স্ট এইড, হ্যাঁ ফার্স্ট এইড থেকে কিন্তু আমরা
চেকলিস্ট হিসেবে কাজ করে, যেটা আমরা আদার্স ইস্যু থেকে ঘুরে আসে পড়াশোনা করে এখান থেকে এসে রিভিউ করতে হয় এক্সামের আগে আগে, কিন্তু এই এই জিনিসগুলোর বাইরে আর যাওয়া যায় না। এগুলো হচ্ছে কি কথাবার্তা, একদম লাইন বাই লাইন মনে রাখার কথাবার্তা, এখান থেকেই মেইন ইয়েগুলো আসে আর কি। সরি, মানে আপনার রিভিউ রিসোর্স হিসেবে এক্সামে এটা কাজ করে। এবার আসুন, ধরেন আমরা এখন বিস্তারিত পড়ে আসলাম, এখন দেখি তো এগুলা কি বলতে চাইতেছে এখানে। প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম কি আমার ম্যালেরিয়া স্পেসিস, কি ডিজিজ করে ম্যালেরিয়া। ক্লিনিক্যাল ফিচার কি সাইক্লিক ফিভার, ফিভারও আমরা জানি সাইক্লিক কেন হয় বলে দিছি অলরেডি, আমরা ডিসকাশন করে জানি যে 48 ঘন্টা বা 72 ঘন্টা পর পর সিনক্রোনাইজ ব্রেকডাউন হয়। সো ফ্লু লাইক সিমটমস থেকে হেডেক হয়। এনিমিয়া কেন হয়, ওই যে ইন্ট্রাভাস্কুলার এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। স্প্লেনোমেগালি কেন হয়, স্প্লিন ট্রাই করে যাতে ইনফেক্টেড আরবিসি কে ক্লিয়ার করার। সো কাজ করতে চাই, সে কনজেস্টেড হয়ে স্প্লেনোমেগালি হয়। হাইপোগ্লাইসেমিয়া সিভিয়ার ডিজিজ, কেন হাইপোগ্লাইসেমিয়া হয়, আর ওই যে প্যারাসাইট কন্ডিশন এত বেশি থাকে যে গ্লুকোজ খায় শেষ করে দেয়। এটুকুলো কথাবার্তা দেখতেছেন, এখন কিন্তু প্রত্যেকটা জিনিস মেক সেন্স, আমরা ওই যে স্লাইড গুলো পরে এসে কিন্তু এটা এখন বুঝতে পারতেছি। ট্রান্সমিশন কে করে, এনাফিলিস মসকুইটো। ডায়াগনোসিস কিভাবে করে, পেরিফেরাল ব্লাড স্মিয়ার। দেখেন কিন্তু অনেক কিছু কথাবার্তা বলে আসছে, কিন্তু এখানে শুধু পেরিফেরাল ব্লাড স্মিয়ার গোল্ড ডায়াগনোসিসটাকেই কিন্তু, মানে গোল্ড স্ট্যান্ডার্ডটাকেই উল্লেখ করছে ওরা। ট্রিটমেন্ট আমরা কি দেবো, ইফ সেন্সিটিভ ক্লোরোকুইন, ইফ রেজিস্ট্যান্স মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন, এটোফাকুন, প্রোগুয়ানিল। ওই যে আমার টেবিলটা মনে করে দেখেন, সেন্সিটিভ হইলে কি দিব, রেজিস্ট্যান্ট হইলে কি দিব, এই কথা এখানে বলছে। যদি লাইফ থ্রেটেনিং হয় মানে সেরেব্রাল ম্যালেরিয়া হয়, আইভি ট্রিটমেন্টে চলে যাবে, আইসিইউ বনিতা করার সুযোগ নাই। এই কথাটা এখানে বলে দিছে। এবং টেস্ট ফর গ্লুকোজ ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি কেন, প্রাইমাকুইন টেফনোকুইন যদি অক্সিডেজ স্ট্রেস বাড়াইতে পারে, সো এই কন্ডিশনটাকে কিন্তু আমরা ইয়ে করে দেবো। মানে এই কন্ডিশনটা এই মানে এই গ্লুকোসিসোরের ডেফিসিয়েন্সি আছে কিনা এটাকে এক্সক্লুড করতে হবে। এবার আসেন অর্গানিজম অনুযায়ী কথাবার্তা বলছে, যেমন প্লাজমোডিয়াম মেলেরি 72 ঘন্টা পর পর জ্বর আসে, অলরেডি বলছি সিনক্রোনাইজ। ভিভ্যাক্সিনোভালি 48 ঘন্টা পর পর আসে। এবং তারা দেখেন লিভারের ডরমেন্ট ফর্ম রাখে, এই যে দেখেন হেপনিওজয়েটের কথা বলছে কিন্তু। ফেলসিবারাম সিভিয়ার ম্যালেরিয়া ইররেগুলার ফিভার প্যাটার্ন কেন, সে সব সব আরবিসি কে অ্যাটাক করে। প্যারাসাইটেড আরবিসি মে অক্লুড ক্যাপিলারিস ইন ব্রেইন। ওই যে বলছি সাইটোয়েড হিয়ারেন মলিকুলস গুলা মানে আরবিসি সার্ফেস আছে, আটার মতো জিনিস আছে, সেখান থেকে সে ক্যাপিলারির মধ্যে নিজেকে লুকায় রাখতে চায়। সো ক্যাপিলারি গুলোকে কনজেস্টেড করে দেয়, সেখান থেকে ইনডোরগান ফিচার্স গুলা কিন্তু আসে। দেখছেন প্রত্যেকটা কিন্তু এখন মেক সেন্স। তারপরে এই দেখেন ডায়াগনোসিসের ক্ষেত্রে কি পাবো, আমি কিন্তু আগেই বলে দিছিলাম ডায়াগনোসিসের সময় সব স্পেসিসের ক্ষেত্রে ট্রোফোজয়েড রিং পাবো। দেখেন এখন ট্রোফোজয়েড রিং এর কথা কিন্তু বলে দিছে। এডিশনালি কি কি পাবো আমরা, হ্যাঁ, ভিভ্যাক্সিন ওভালের ক্ষেত্রে আমরা কি পাবো, স্কাফনার গ্রানুলস। এই যে দেখেন এখানে স্কাফনার গ্রানুলস এর কথা বলছে। সিবেরামের মধ্যে আমরা কি পাবো, ক্রিস্টিয়ান শেক গ্যামেটোসাইট বলছিলাম, এই যে দেখেন ক্রিস্টিয়ান শেক গ্যামেটোসাইটের কথা এরা বলতেছে। ভিভ্যাক্সিন ওভালে ট্রিটমেন্টের জন্য প্রাইমাকুইন আমাদেরকে অ্যাড করতে হবে কেন, যে ক্লিনিক্যাল কেসটা আমরা পড়ে আসলাম যেখানে প্রাইমাকুইন অ্যাড করা হয় না, এই জন্য রিল্যাপস করছিল। এই যে দেখেন ফার্স্ট রাইডে কিন্তু বলে দিছে, এড প্রাইমাকুইন টু টার্গেট হিপনোসিস। জাস্ট একটা লাইন বলে কিন্তু আপনাকে এখানে শার্ট করে একদম চুপ করায় দিছে। এখন আপনি যদি এই লাইনটাই শুধু মুখস্থ করে চলে যান, এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স না বুঝেন, বিস্তারিত না জেনে আসেন, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। ঠিক আছে, এই জিনিসটা এটাই বলতে চাইছি। এই দেখেন আপনার ম্যালেরিয়া কয়টা লাইনে কিন্তু ম্যালেরিয়া শেষ করে দিল ফার্স্ট এইডে। এবং এটুকুই জিস্ট কথাবার্তা, এখানেই অনেক কিছু বলে দিচ্ছে। এগুলা পর এগুলা এই যে আমি এগুলা রিড করলাম না আপনাদেরকে বোঝাইতে যাই, তখন কিন্তু আমার প্রত্যেকটা স্লাইড কিন্তু সিনারিও আমার মাথায় ভাসতেছিল। এভাবেই কিন্তু ইয়েসমিল এটা পড়তে হয়। ঠিক আছে, এই বইটা কিন্তু এভাবেই কাজ করে। আপনি যখন এই জিস্ট কথাবার্তা বলবেন তখন বিস্তারিত কথাবার্তা কিন্তু আপনার মাথায় ফ্ল্যাশব্যাক হইতে থাকবে এবং রিপিটেডলি আপনার মনে হইতে থাকবে। সো এই ছিল আমাদের প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া ডিউ টু প্লাজমোডিয়াম স্পেসিস সম্পর্কে বেসিক যে কথাবার্তাগুলো। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। সো এটা একটা আমি প্রেজেন্টেশন ক্রিয়েট করছিলাম। সো প্রেজেন্টেশনটা আমি আমাদের মর্নিং সেশনে প্রেজেন্ট করছিলাম, যাই হোক। সো আপনাদের সাথে যেহেতু আমার এটা রেডি ছিল, আমি ভাবলাম শেয়ার করি, অন্তত স্টুডেন্টরা। এটা একটা কমপ্লিকেটেড টপিক, যেটা আমরা না বুঝে অনেক কিছু মেমোরাইজ করে মুভ করি। সো এখানে মেমোরাইজেশনের কিন্তু কোনো সুযোগ নাই। এই পর্যন্ত আমি যে যে কথাগুলো বললাম, একমাত্র ড্রাগের কিছু অ্যাডভার্স ইফেক্ট সেটাও কিছু কিছু জায়গায় কিন্তু আমি বলে দিছি, যে কিছু কজ আছে, কিছু বিহাইন্ড দি সিন এক্সপ্লেনেশন আছে। তাছাড়া ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু কোরিলেটেড প্যাথোফিজিওলজির সাথে, লাইফ সাইকেলের সাথে। এবং ইউসুয়ালি আপনাকে ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করে করে জিনিসগুলো আয়ত্ত করতে শেখায়। ঠিক আছে, সো আশা করি আপনারা সবাই এই ক্ষেত্রে মানে উপকৃত হয়েছেন। আর আমার প্ল্যান আছে ডিফারেন্ট টপিক গুলা নিয়ে আমার ফ্রি সময়ে এই ধরনের কিছু লেকচার ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করার। সো আপনাদের ভালো মন্দ কোনো বা পরামর্শ যদি থাকে, বা স্লিপ অফ টাং যদি হয়ে, যদি আমার হয়তো একটা কিছু বলতে চাইতেছি, একটা কিছু অন্য কিছু চলে আসছে, সো এই জিনিসগুলো আপনারা বুঝে নিয়েন, হ্যাঁ। সো আশা করতেছি সবার উপকৃত হবেন। এইটুকুই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকেন। সালামু আলাইকুম।